সরি, এটা আগেরটা রয়ে গেছে না, এটা মুছতে হবে আগে। এটা কি ভোল্ট আনলাম? ধর 1 মিনিট একটু দেখি। না, ঠিকই ছিল। ওকে, সো লেট আস স্টার্ট। আমরা আজকে যেটা দেখবো নিউ চ্যাপ্টার। ওকে, এটা নিউ চ্যাপ্টার এবং ম্যাগনেটিক ইন্ডাকশন এবং ফ্যারাডেজ ল, এটা হচ্ছে আমাদের আজকের সিলেবাস। তো এটা টেক্সট বইয়ের চ্যাপ্টার 6-এ পাওয়া যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো ম্যাগনেটিক ইন্ডাকশন এবং ফ্যারাডেজ ল। তো লেট আস স্টার্ট। যে আজকে আমরা এটা করছি, প্রথমে আমরা একটা দিন দেখবো আর কি, সেটা হলো যে ফ্যারাডেজ এক্সপেরিমেন্ট। ফ্যারাডে একটা এক্সপেরিমেন্ট করছিলেন। এর আগে পর্যন্ত আমরা যা দেখেছি সেটা আসলে কি ছিল, যেমন মনে করো আমি একটা ম্যাগনেটিক ফিল্ড পেতে চাই। তো ম্যাগনেটিক ফিল্ড পেতে চাইলে আমরা দেখেছিলাম যে আইদার একটা পার্মানেন্ট ম্যাগনেট ব্যবহার করি অথবা একটা কারেন্ট ব্যবহার করি। তো যেটাই করি ওটা দিয়ে আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারি আর কি, ইউজিং এক্সট্রা ম্যাগনেট অথবা ইউজিং কারেন্ট। ওকে, কিন্তু আজকে আমরা উল্টা কাজটা করব। উল্টা কাজটা মনে, ফ্যারাডে অনেকদিন ধরে এটা চিন্তা করছিলেন। ফ্যারাডে এবং হেনরি এটা কাছাকাছি সময়েই আলাদাভাবে কিছু এক্সপেরিমেন্ট করেছিলেন, তবে পরিস্থিতিটা ফ্যারাডের নামেই আসছে বেশি করে। ওকে, তো সেটা ছিল এরকম যে উনি যেটা করছিলেন সেটা হলো যে একটা, দেখো, কারেন্ট কয়েলের আশেপাশে উনি একটা ম্যাগনেট আনা নেওয়া করছিলেন আর কি। তো দেখা গেল যে এখানে এই কারেন্ট কয়েলে একটা কারেন্ট ইন্ডিউস হয় এবং এখানে যে অ্যামিটার যেটা আছে এটা কাঁটাটা নড়তে থাকে। তার মানে এটা ঠিক উল্টা কাজটা হলো। উল্টা কাজটা মানে কি, যে ম্যাগনেট ব্যবহার করে আমি কি করছি, একটা কারেন্ট তৈরি করলাম। এর আগে পর্যন্ত আমরা দেখছিলাম যে কারেন্ট ব্যবহার করে আমি একটা ম্যাগনেটিক ফিল্ড পাই, কিন্তু এখন এক্স্যাক্টলি এটা উল্টা কাজটা করছি আমরা। দ্যাট ইজ মানে ম্যাগনেট ব্যবহার করে আমি একটা কারেন্ট পাচ্ছি আর কি। তো এই যে কাজটা হলো এটা এক্স্যাক্টলি উল্টা। উনি বহু বছর ধরে এটা ট্রাই করছিলেন, প্রায় 10 বছর, এবং 1831 সালে যে বেল ল্যাবে উনি এটা সাফল্য লাভ করেন আর কি। তো হোয়াটস দ্য মানে রেজাল্ট অর আউটপুট অফ দ্য এক্সপেরিমেন্ট? ঠিক আছে, তো আমরা যদি এক্সপেরিমেন্টটা দেখি যে কি কি এখানে করে আর কি। তো বেশ কিছু অবজারভেশনস, আচ্ছা মেন এটা আগে দেখি যে উনি কি করছিলেন সেটা আগে দেখি আগে। তো দেয়ার ওয়াজ এ কারেন্ট কয়েল। ওকে, কারেন্ট কয়েলের ভিতরে উনি একটা পার্মানেন্ট ম্যাগনেট আনছিলেন।
এনে উনি দেখাতে চাইলেন যে এখানে পার্মানেন্ট ম্যাগনেটটা ব্যবহার করার কারণে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ডে কিছু একটা মানে ম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করে কিছু একটা আমরা পাই, ইন্ডিউস হয় আর কি, ইন্ডিউস যে কারেন্ট একটা তৈরি হয় এই কারেন্ট লুপে। তো এটা মেইনলি ওনার মেইন এক্সপেরিমেন্ট ছিল। এখন উনি যেটা করলেন যে ম্যাগনেটটা একটু জোরে যদি এর ভিতরে আমরা মানে এই করি, তাহলে দেখা যাবে যে এটা মানে ডিফ্লেকশনটা বেশি হয়। ম্যাগনেটে এটা যদি ডিরেকশন বদলাই দিই তাহলে এখানে কারেন্টের ডিরেকশনও বদলে যায়। ম্যাগনেট ওইটা যদি থামিয়ে দিই তাহলে কারেন্টটা থেমে যায়। তো দিজ আর অ্যাকচুয়ালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবজারভেশনস, যেটা ফ্যারাডে মেড ইন হিজ এক্সপেরিমেন্ট। তো আমরা এই এক্সপেরিমেন্টে একটা সামারি আছে। সামারি হলো যে যদি রিলেটিভ মোশন থাকে তবেই কেবল কারেন্ট তৈরি হতে পারে, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো যে যদি কারেন্ট বেশি হয় তাহলে মোশনটাও ফাস্টার হবে। সুতরাং এখানে মোশন ফাস্টার মোশন অর্থাৎ একটু বেশি জোরে যদি আমরা চুম্বকে আনানো করি তাহলে গ্রেটার কারেন্ট পাওয়া যায়। আর যদি পোলারিটি উল্টে দেই তাহলে যেটা সেটা হচ্ছে কারেন্টের ডিরেকশন ঘুরে যায়। তো এটা আমরা একটা অ্যানিমেশন দেখতে পারি যে এটা আসলে এক্সপেরিমেন্টের একটা সুন্দর অ্যানিমেশন আছে আমাদের কাছে। ধরো এটা আমরা দেখাই। সো একটু লক্ষ্য করো যে উই হ্যাভ ইউজড এ কয়েল হেয়ার। আমি ফিল্ড লাইনগুলো দেখাতে পারি, এখানে ভোল্টমিটার এটাও আছে মনে করো। সো এইখানে আমাদের ম্যাগনেটটা লক্ষ্য করো যে ম্যাগনেটটা যদি আমি স্থির রাখি তাহলে এখানে দেখো যে এই এখানে কয়েল আছে, কয়েলের তারটা একটা ভোল্টমিটারের দুটা মাথার সাথে লাগানো আছে। দেখো ঘুরে জাস্ট এই যে টার্মিনাল গুলো নিয়ে আমরা একটা ভোল্টেজের একটা জাস্ট এটা একটা অ্যামিটার বা ভোল্টমিটার চিন্তা করো যে ভোল্টমিটারের তো ভোল্টেজটা শো করে, দুই টার্মিনালের ভোল্টেজটা শো করে। তো আমি যখন এটা স্থির অবস্থায় রেখেছি তখন আসলে কিছুই দেখতে পাচ্ছি না, না বাল্বটা জ্বলছে বা না ভোল্টেজের কোনো একটা ডিফ্লেকশন, ভোল্টমিটারের কোনো ডিফ্লেকশন আছে, কিছুই নাই, স্থির। কিন্তু আমি একটা মোশন তৈরি করি, ঠিক আছে, ধরা যাক আমি একটা মোশন তৈরি করছি, খেয়াল করো। হ্যাঁ, এখন যদি আমি যদি এটা মনে করো যে আনানো করতে থাকে তাহলে লক্ষ্য করো যে ওই ভোল্টমিটারে কিন্তু এটা হচ্ছে, ঠিক আছে, মানে ডিফ্লেকশনটা কিন্তু হচ্ছে, আবার আর বাল্বও জ্বলছে আর কি। থামাই দিলে ঠিক আছে এটা থেমে যাচ্ছে। তো আমরা যদি লক্ষ্য করো যে আমি যখন ডানে সরাই তখন এটা কোন দিকে যায়, বা এটা ভিতরে যখন জোরে নেই তখন কোন দিকে যায়, এই জিনিসগুলো খেয়াল করবো আর কি। এখন আমি যদি এটা পোলারিটি উল্টে দেই, পোলারিটি উল্টে দেওয়া মানে এখন কিন্তু আমার সাউথটা হচ্ছে জাস্ট কয়েলের দিকে আর নর্থটা হচ্ছে উল্টা দিকে। তো সবসময় তো গিভেন যে ফ্লাক্স, ওই ফ্লাক্সটা তো নর্থ থেকে বের হয়ে সাউথের দিকে যায়, তাহলে বাইরে যেটা আছে ওটা কিন্তু আসলে মানে নর্থ থেকে বের হয়ে অ্যারোটা সাউথের দিকে যাবে। তা আমি এটা যদি এখন নেই তাহলে ঠিক আগে যেভাবে যেদিকে ডিফ্লেকশন হচ্ছিল এখন তার উল্টা দিকে ডিফ্লেকশন হবে আর কি। তো কারেন্ট কেমন যাবে? ইউজ রাইট হ্যান্ড রুল। আগে বলেছে যে রাইট হ্যান্ড রুল ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট ফর আস ফর দিস সাবজেক্ট। এখন লক্ষ্য করো যে ফ্লাক্স যেরকম আছে এটা আমরা আলাদাভাবে হিসাব করে দেখাবো। আমি এভাবে ঘুরেও দেখাতে পারি, যদি আমি কয়েল একটা নিয়ে দুইটা নেই, হতে পারে যে এখানে দুইটা কয়েল আছে। হ্যাঁ, তা আমি যদি এইখানে লক্ষ্য করে দেখো এটার ভিতরে যদি আমি চুম্বকটাকে আনানো করি তাহলে দ্বিতীয় কয়েলের ভিতরে এটা ফ্লাক্স কিন্তু ঢোকে আর কি। হ্যাঁ, তা আবার যদি আমি এখানে দ্বিতীয়টাতে ঢুকাই তাহলে প্রথমটাতে কিন্তু কিছু কিছু ফ্লাক্স প্রথমটাতেও ঢুকবে আর কি। তো যার ফলে একটাতে একটা কয়েলে কিছু ইন্ডিউস করলে অপর কয়েলটাতেও ঠিক আছে সেটার কারেন্টটা ফলো করে। এই জিনিসগুলো বেসিক্যালি এখানে এই এক্সপেরিমেন্টটাতে এই করা হয়েছে, ঠিক আছে, যে অবজার্ভ করা হয়েছে, অবজার্ভ করে এই পয়েন্টগুলো মানে পেয়েছিলেন আর কি। ঠিক আছে, এটা হলো ফ্যারাডের এক্সপেরিমেন্ট বলে। তো মোটামুটি যদি কারেন্ট না নিয়ে আরেকটা মনে করো যে ই করি আর কি, ঠিক আছে, যে পার্মানেন্ট ম্যাগনেট না এনে যদি আরেকটা কারেন্ট বাহী কোনো একটা লুপ এটার কাছাকাছি আনি তাহলে সিমিলার এক্সপ্রেশন পাওয়া যায় আর কি। দ্যাট ইজ, এটা আনা নেওয়া করলে দেখা যায় যে এটা ডিফ্লেকশন ঘটছে। তো দিজ আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবজারভেশনস। এই অবজারভেশনগুলো আসলে ফ্যারাডে মেড করেন আর কি। তো এটা আমরা এমনি রিডিং করে দিলে হবে। ফ্যারাডে এক্সপেরিমেন্টে শুধু এখানে না, যে কোনো ফিজিক্স বইয়েও ঠিক আছে এই জিনিসগুলো বিস্তারিত পাওয়া যাবে আর কি। আচ্ছা, তো এক্সপেরিমেন্টের সামারি যেটা ওটা আমরা ইতিমধ্যে বললাম, সুতরাং এটাতে এখানে নতুন কিছু নাই আর কি। আচ্ছা, যেটা মেইনলি ম্যাথমেটিক্যালি আমরা এখন দেখবো আর কি, ঠিক আছে, যে ফ্যারাডের ল অফ ইন্ডাকশনের যদি বাই সিম্বল আমরা এটাকে লটাকে প্রকাশ করি আর কি। তাহলে প্রথম কথা হলো যে ফ্যারাডের ধরা যাক আমি
মনে করো এখানে যে কোনো একটা পার্মানেন্ট ম্যাগনেট হোক বা অন্য কোনো কারেন্ট কয়েল এনে হোক, আমি একটা গিভেন কয়েলের ভিতরে, এটা তো গিভেন কয়েল মনে করো, ওকে, এটা এখানে আমাদের কোনো একটা মানে অ্যামিটার বা ভোল্টমিটার টাইপের কিছু আছে। অ্যামিটার হলে কারেন্টটা শো করবে, আর ভোল্টমিটার হলে ভোল্টটা, এখানে একটা নিরল বা কিছু একটা আছে আর কি, যেখানে এটা দেখা যাবে যে কারেন্টটা বা ভোল্টেজটা আছে কিনা। তো আমি যদি বাইরে থেকে কোনো একটা এরকম একটা মনে করো পার্মানেন্ট ম্যাগনেট আনি অথবা আরেকটা কয়েল যদি আনি, তাহলে এইটা দ্য ফ্লাক্স ইন ইট, ঠিক আছে, ইট অ্যাকচুয়ালি এন্টার্স ইনটু দ্য গিভেন কয়েল। ওকে, তো গিভেন কয়েল যদি এটা এন্টার করে, তাহলে খুব সহজ একটা চিত্র আছে যে আমরা যদি এটা মনে করো এত জটিল ভাবে না এঁকে আমরা যদি বলি যে সিম্পলি উই হ্যাভ এ কয়েল হ্যাঁ, ঠিক আছে, তাহলে কয়েলটা এনার্জাইজ করছে হচ্ছে তোমার এখানে বাইরে অন্য কোনো ই দিয়ে, ওকে, অন্য কোনো মনে করো পার্মানেন্ট ম্যাগনেট অথবা অন্য কোনো কারেন্ট দিয়ে। সুতরাং আমি কয়েলটাকে বলতে পারি এরকম। এখন তো এর এর ভিতরে আমি জাস্ট যে কোনো ভাবে ফ্লাক্স তৈরি করছি, তাহলে দিজ আর দ্য ফ্লাক্স ক্রিয়েটেড বাই এক্সটার্নাল কারেন্ট। ধরো আমি সবচেয়ে বেশি আমাদের যেটা ইউজ হবে সেটা হচ্ছে ইউজিং এ কারেন্ট উই ক্যান ক্রিয়েট, ঠিক আছে, যে জাস্ট ম্যাগনেটিক ফ্লাক্স। তাহলে আমি যদি এর ভিতর দিয়ে মনে করো বাইরে থেকে কোনো থেকে ফ্লাক্সটাকে কোনোভাবে চেঞ্জ করতে পারি, তাহলে যা হবে সেটা হচ্ছে যে এই দুই মাথায় একটা ভোল্টেজ ইন্ডিউস হবে। কারেন্ট দিলে ফ্লাক্স ইন্ডিউস হয়, যেটা আগের লেকচারগুলোতে শিখছি। আর যদি আমি ফ্লাক্স ক্রিয়েট করি তাহলে একটা কারেন্ট বা ভোল্টেজ, এই কয়েলের দুই মাথায় ভোল্টেজ ক্রিয়েট হবে, ফলে কয়েল দিয়ে একটা কারেন্ট যাবে। এটা কিন্তু মানে আমরা এর আগে পর্যন্ত যা শিখছি ঠিক তার উল্টা, দ্যাট ইজ ইউজিং ম্যাগনেটিক ফিল্ড উই আর ক্রিয়েটিং কারেন্ট। এবং এখানে যেটা হবে সেটা হলো যে এখানে একটা ইএমএফ তৈরি হবে, লেট আস কল দিস ইএমএফ, এখানে ভি ইএমএফ বলবো আমরা এটাকে, ওকে। তো এই ভিএমএফটা ডিপেন্ড করে কিসের উপরে? তো এক নম্বর হলো ইট অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স। তো রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স বলতে আমরা কি বুঝি? যেমন আমি যদি বলি যে ভিএমএফ কি, ওকে, সো উইল রাইট যে জাস্ট ভিএমএফ ইজ ইকুয়াল টু, আমরা লিখি হচ্ছে যে ইজ প্রপোর্শনাল টু আমরা লিখবো হচ্ছে যে ডি ফাই ডিভাইডেড বাই ডিটি। তো ডি ফাই ডিভাইডেড বাই ডিটি কেন? কারণ এটা এম্পিরিক্যাল একটা ল। এম্পিরিক্যাল ল মানে হলো যে আমি যদি রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স মানে এটাকে ব্যবহার করি, তাহলে এটা যত বাড়বে ভিএমএফ এর মান তত বাড়বে, আর এটা যত কমবে ভিএমএফ এর মান তত কমবে আর কি। তো ন্যাচারালি এখানে যদি আমি প্রপোর্শনালিটি সাইনটা তুলে দিতে চাই, তাহলে উই হ্যাভ টু পুট এ প্রপোর্শনাল কনস্ট্যান্ট। তো প্রপোর্শনাল কনস্ট্যান্টটা যদি আমি এখানে বসাই, তাহলে এখানে যেটা হবে প্রপোর্শনাল কনস্ট্যান্টটা জাস্ট একটা এন এরকম একটা কিছু আসবে, দ্যাট ইজ এখানে ভি ইএমএফ ইজ ইকুয়াল টু আমরা লিখবো হচ্ছে মাইনাস এন ডি ফাই ডিভাইডেড বাই ডিটি। তো এখানে একটা মাইনাস সাইন আসে, তা মাইনাস সাইনের ব্যাপারটা আমরা একটু পরে ক্লিয়ার করবো আজকে লেকচারে। আপাতত এই যে ডিএন বাই ডিটির সাথে প্রপোর্শনাল, এটা বোঝানোর জন্য আমি জাস্ট এই প্রপোর্শনালিটি সাইন তুলে দিয়ে এখানে ক্যাপিটাল এনটা হচ্ছে নাম্বার অফ টার্ন। তুমি যদি একটা পাক ইউজ করো তাহলে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ইজ 1। এসআই ইউনিটে আমরা এই করি আর নেগেটিভ সাইনটা খুব শীঘ্রই আমরা ক্লিয়ার করবো আর কি, ঠিক আছে, যে নেগেটিভ সাইনটা কেন দিলাম। বাট একটা জিনিস হলো কি যে ফাই ইজ হোয়াট এগেন, আমরা তো এই কোর্সের শুরুতে যখন ম্যাগনেটিক ফিল্ড শুরু করি তখনই বলেছিলাম যে ফাই ইজ নাথিং বাট ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএস, ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএস। সো লেট আস পুট দিস ভ্যালু হেয়ার, যদি তো বসাই তাহলে দেয়ারফর ভিএমএফ কি আসছে, ভিএমএফ উইল বি, ঠিক আছে, মাইনাস এন ডি ফাই ডিভাইডেড বাই ডিটি অ্যান্ড জাস্ট পুট দ্য ভ্যালুজ অফ ফাই, তাহলে মাইনাস এন এখানে ডি ডিটি অফ ইন্টিগ্রেশন অফ, ঠিক আছে, এখানে বি ডট ডিএস। and of course this is over the surface, so over the surface আমরা এটাকে ব্যবহার করব। so this is primarily a very very important formula for us। এখানে কোনটা কি সবাই জানি যে এখানে n হচ্ছে নাম্বার অফ টার্নস, b হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর ds হচ্ছে একটা ডিফারেন্সিয়াল এরিয়া অন দ্য লুপ। ওকে, সো এটা আরো ক্লিয়ার হবে সামনে। ওকে, তো এইটা একটা এখানে যে আমি যে ট্রান্সফর্ম যে ইএমএফটা এখানে লিখলাম, এই ইএমএফটার একটা নাম আছে, উই কল ইট ট্রান্সফর্মার ইএমএফ। ট্রান্সফর্মার ইএমএফ বলা হবে এটাকে। ট্রান্সফর্মার ইএমএফ বলার কারণ হলো
যে এটা হলে বাই ইন্ডাকশন একটা ইএমএফ তৈরি হয়। অর্থাৎ এখানে কিন্তু বাইরে থেকে যে ম্যাগনেটটা দেই, হ্যাঁ, তো ওই ম্যাগনেটটা কিন্তু এটাকে মনে করে টাচ করছে না, বাট ইন্ডাকশনের মাধ্যমে, ঠিক আছে, একটা বা বাইরে আমি যে একটা কয়েলের আশেপাশে আর একটা কয়েল আনি, তো এটা কিন্তু এই প্রসিডিউরে আসলে ট্রান্সফরমার কাজ করে। একটা ট্রান্সফরমার ইএমএফ হচ্ছে এটার কমন নেম। হ্যাঁ, এবং এটা লেখি হচ্ছে এইভাবে যে ভি ইএমএফ লিখবো, ওকে, আর উপরে ছোট করে টিআর লিখে দেবো। ওকে, তাহলে এটা হলো একটা আর কি। হ্যাঁ, যে আরেকভাবে আমরা কিন্তু মানে ইন্ডিউস ইএমএফ পেতে পারি ফ্রম বি। হ্যাঁ, সেটা আমরা ডিটেল আলোচনা করব। সেটা হলো যে আমি যদি একটা ম্যাগনেটিক ফিল্ড স্থির, কিন্তু এর ভিতরে আমি যদি কোনো একটা মনে করো যে এটা, ঠিক আছে, একটা মুভিং লোব বা একটা মুভিং মানে স্টিক টাইপের কিছু একটা, যে আমরা মানে কন্ডাক্টর আসলে এটা যদি আমি একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে আনা নেওয়া করি, তাহলেও কিন্তু ওই স্টিকের দুই পাশে, ঠিক আছে, বা কন্ডাক্টরের দুই মাথায় একটা ভোল্টেজ ইন্ডিউস হয়। ডিটেল আলোচনা আমাদের কোর্সের মধ্যেই আছে, সুতরাং আমরা এটা করব। কিন্তু এটার স্পেশালি আরেকটা নাম আছে, সেটাকে আমরা বলি যে ভি ইএমএফ, এবং এটা মোশনাল। এই কথাটার জন্য এখানে ভি ইএমএফ উপরে ছোট হাতের এম লিখে দেবো। তাহলে কোনটা কেন তৈরি হয়? যেমন এখানে কিন্তু মানে এটা ম্যাগনেটিক ফিল্ড টাইম ভ্যারাইং, মানে কি যে সময়ের রেসপেক্টে এটা মানে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে ফিল্ডটা। আমরা এর আগের যে ফিগার, এই ফিগারগুলো যদি দেখি তাহলে পরিষ্কার হবে বিষয়টা, ঠিক আছে, বা ফ্যারাডের লতে তো পরীক্ষা তো দেখেছি, এখানেও বলতে পারি যে আমি যে এখানে যে ফ্লাক্স গুলো তৈরি করছি, এই ফ্লাক্স গুলো যদি চেঞ্জিং হয়, ওকে, তাহলে কি হবে? তাহলে ফ্লাক্স চেঞ্জিং হলে কিন্তু তার রেট অফ চেঞ্জ একটা মানে নন জিরো ভ্যালু হবে। আর এখানে যে ফ্লাক্স যেটা আছে ওটাতে আমি স্থির রেখে দিই অথবা সুষম গতিতে গতিশীল, তাহলে তো এটা কোনোই নাই, মানে ডেরিভেটিভ নাই, তো যার কারণে কোনো ইনডিউস ভোল্টেজ পাবো না। অথবা দ্বিতীয় যেটা বলা হচ্ছে, তাহলে এইটা কি ছিল, যে যখন আমি বলি যে ট্রান্সফরমার ইএমএফ বলছি, তখন কি ছিল আসলে? তখন এরকম একটা কয়েল ছিল, ওকে, এই কয়েলের ভিতরে আমি একটা ম্যাগনেট আনছি, অথবা এটার মতোই কোনো একটা কাজ করছি আর কি, এটা নর্থ এটা সাউথ এরকম, তার মানে এই যে ভিতরে এটা কিন্তু হচ্ছে, এবং এটাই ঘুরে অপর মাথায় যাচ্ছে, এগুলো আমরা বলেছি আর কি। আর দ্বিতীয় এটা যেটা, সেটা হচ্ছে ধরো যে এখানে একটা ধরো এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে কোনোভাবে, তো এটা ম্যাগনেটিক ফিল্ড হতে পারে বাইরে ঢুকছে বা ভিতরে বেরোচ্ছে, যে কোনো একটা, ঠিক আছে, আমি বললাম যে মনে করো এটাই, যে এটা একটা ম্যাগনেটিক ফিল্ড বি। এখন আমি যদি এইটা ম্যাগনেটিক ফিল্ডের উপরে একটা কন্ডাক্টর এরকম ভাবে যদি এটা আনা নেওয়া করি, তাহলে এই কন্ডাক্টরের দুই মাথায় একটা ভোল্টেজ ইন্ডিউস হয়। আজকের ক্লাসে এটা আলোচনা হবে ইনশাআল্লাহ। তো এই ধরনের যে পোটেনশিয়াল যেটা তৈরি, দুটাই কিন্তু ফিল্ডের কারণে তৈরি হচ্ছে। ম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করে আমি ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি এখন, বা ইলেকট্রিক ভোল্টেজ পাচ্ছি, বা ইলেকট্রিক কারেন্ট পাচ্ছি। এই জন্য এইটার নাম বলা হবে মোশনাল ইএমএফ, বিকজ একটা কন্ডাক্টরের মোশনের কারণে এই ইএমএফটা তৈরি হচ্ছে। এই জন্য এটাকে আমরা ভিএমএফ আর উপরে ছোট করে এম বসাই দিচ্ছি আর কি। এখন যদি দুইটা কেসের কম্বিনেশন হয়, যেটা এখানে মানে ট্রান্সফরমার ইএমএফ আছে আবার মোশনাল ইএমএফ আছে, তাহলে টোটাল ভি ইএমএফ যেটা হবে সেটা হচ্ছে এই দুইয়ের যোগফল। যেটা এই জন্য আমরা এটা সুপারপজিশন অফ দিস টু কেসেস, আমরা লিখতে পারি যে ভি ইএমএফ এইটা হলো যে এটা ট্রান্সফরমার ইএমএফ প্লাস ভি ইএমএফ, ঠিক আছে, এটা আবার মোশনাল ইএমএফ। তো রেস্ট অফ দ্য পার্ট অফ দিস লেসন আমরা এটা আলাদাভাবে আলোচনা করব। প্রথমে ট্রান্সফরমার ইএমএফ আলোচনা করব, তারপর মোশনাল ইএমএফ আলোচনা করব। এখন যদি দুইটাই কখনো একসাথে পাই তাহলে দুইটা যোগ করে দেব। এবং সেই আলোচনায় যাওয়ার আগে আমরা ছোট্ট একটা মানে পয়েন্ট আলোচনা করতে চাই, যেটা হচ্ছে যে মানে ধর ট্রান্সফরমার ইএমএফ এর কথাই বলি, ট্রান্সফরমার ইএমএফ বেসিক্যালি বেশি লাগে, সেটা হচ্ছে লেনজেস ল ব্যবহার করে কিভাবে আমরা এটা কারেন্টের ইনডিউস কারেন্ট ডিরেকশন অথবা ইনডিউস ভোল্টেজের পোলারিটি বের করে ফেলতে পারি, ঠিক আছে, সেই জিনিসটা আমরা একটু দেখবো আর কি। তো লেনজেস ল বিষয়টা মানে প্রথমত আমরা একটু দেখার চেষ্টা করি যে হোয়াট ইজ ইট, লেনজেস ল কি ঘটায় বা এখানে কি হয় আর কি। তো লেট আস সি। তো লেন্স লোকের নাম, সেটা হলো যে আমরা তো এখনই জানলাম যে একটা ম্যাগনেটিক ফিল্ড যখন মনে করো যে চেঞ্জ হয়, হ্যাঁ, তখন একটা কারেন্ট তৈরি হয়। তো ধরো এই লুপের কথাই বলি, এটা একটা লুপ, এটা একটা লুপ। এখন এই লুপের এর ভিতরে যদি আমি বলি যে একটা ম্যাগনেট আনছি এইভাবে, ধরা যাক এটা নর্থ, এটা সাউথ। এখন এটা সাউথ, নর্মালি যেটা হয় সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য মানে অ্যাকচুয়াল ডিরেকশন অফ ফ্লাক্স ইন দ্য পার্মানেন্ট ম্যাগনেট। পার্মানেন্ট দিয়ে আগে বলি, পরে আমরা কারেন্টের জন্য এটা বলবো আর কি।
তাহলে পার্মানেন্ট ম্যাগনেটের অ্যাকচুয়াল কারেন্ট মানে ফ্লাক্সের ডিরেকশন কি, সেটা হচ্ছে যে নর্থ দিয়ে বেরোবে, সাউথ দিয়ে ঢুকবে। এটা হলো তার অ্যাকচুয়াল পার্মানেন্টের কারেন্ট মানে ফ্লাক্সের ডিরেকশন, এই যে এটা। এখন প্রশ্ন হলো যে এই পার্মানেন্ট ম্যাগনেট যেহেতু লুপের ভিতরে ঢুকছে, তাহলে লুপে কি হবে, একটা কারেন্ট তৈরি হবে। বা লুপকে যদি কোনো এক জায়গায় ছোট্ট করে কেটে ফেলি, তাহলে দেখি আমি কেটে ফেললাম, কেটে এটাকে মনে করো এটা এরকম একটা এখানে বাল্ব জাতীয় কিছু একটা লাগাইছিলাম মনে করো, তাহলে হয়তো দেখা যাচ্ছে যে এখানে এখানে কারেন্ট যাবে, সোজা কথা। অর্থাৎ এখানে এই যে যে জায়গায় আমি কেটে ছোট একটা লুপ মানে কাটা জায়গায় তৈরি করছে, ফাঁকা তৈরি করছে ওপেন, তাহলে ওই জায়গাটাতে একটা ছোট পটেনশিয়াল তৈরি হবে। তাহলে ওই পটেনশিয়ালটা মানে পোলারিটি কেমন হবে, আর এই লুপের ভিতর যে কারেন্ট হবে সেই কারেন্টটা কি এইদিকে হবে নাকি এইদিকে হবে, কোনটা কারেক্ট? তো ইট অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন সাম সিচুয়েশনস, যে আমি মানে কোন পোলটাকে নর্থটাকে ভিতরে ঢুকাচ্ছি নাকি সাউথটাকে ঢুকাচ্ছি, এটা এক নাম্বার, এটার উপর ডিপেন্ড করে। সেকেন্ড হলো যে আমি কি এটার ভিতরে যখন ভিতরে এটা ঢুকাচ্ছি তখন পোলারিটি যা হবে, যখন বের করে নিচ্ছি তখন পোলারিটি ভিন্ন হয়ে যাবে। তার মানে এরকম বেশ কয়েকটা সিচুয়েশন আছে। তো এটা হচ্ছে কি যে মানে লেন্জেস ল দিয়ে এটা নির্ধারণ করা যায় যে হোয়াট উইল বি দ্য ডিরেকশন অফ দ্য ইনডিউসড কারেন্ট, যে কারেন্টটা তৈরি হয় ওটার নাম হলো ইনডিউস কারেন্ট, অথবা হোয়াট ইজ দ্য পোলারিটি অফ দ্য ইনডিউস ভোল্টেজ। ইনডিউস ভোল্টেজ হচ্ছে যে ভোল্টেজটা এই মানে লুপে তৈরি হবে। এবং আমরা কিন্তু সবসময় মাথায় রাখবো যে উই আর ক্রিয়েটিং ইলেকট্রিক ফিল্ড বাই ইউজিং ম্যাগনেটিক ফিল্ড। দ্যাট ইজ উল্টা। উল্টা মানে এর আগে পর্যন্ত যা দেখছিলাম এক্স্যাক্টলি তার উল্টা হবে। এখন ভাষাগতভাবে আমি যদি বলছি হোয়াট ইজ লেন্জেস ল, লেন্জেস ল লিখতে বলে যেটা হবে সেটা হলো যে দ্য ডিরেকশন অফ এনি ম্যাগনেটিক ইন্ডাকশন এফেক্ট। ইন্ডাকশন এফেক্ট কিন্তু ওই যে ইনডিউস ফিল্ড তৈরি করে, তো এটা এমন হবে যে এটা তৈরি হওয়ার কারণকে বাধা দিবে। তার মানে ইজ অপোজিটস দ্য কজ অফ দ্য এফেক্ট। আসলে ভাষা দিয়ে অতটা বোঝা গেল না, আমি এখন প্র্যাকটিক্যালি এটা করে দেখবো যে ঠিক মানে অপোজ দ্য কজ অফ এফেক্ট এই কথাটার অর্থ কি। খুব বিস্তারিত এটা বুঝতে হবে, আমরা এটা বোঝার জন্য বেশ কিছু সিচুয়েশন আছে এবং বেশ কিছু এক্সাম্পল দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, প্রথম কথা একটু বলেন যে মানে কয়েকটা টার্ম আমাদের ক্লিয়ার করতে হবে, সেটা হল যে গিভেন ফিল্ড, তারপরে ইনডিউসড ফিল্ড, ইনডিউস ভোল্টেজ, ইনডিউস কারেন্ট, এগুলোর মানে কি। তো লেট আস প্রসিড। তো প্রথম কথা হলো যে ধরা যাক এটা হচ্ছে আমাদের কয়েল, এই যে নিচে যে এটা সার্কেলটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কয়েল। আর সামহাউ সে আইদার পার্মানেন্ট ম্যাগনেট দিয়ে হোক বা অন্য কোনো কারেন্ট দিয়ে হবেই হোক, আমরা এই ফ্লাক্সটা তৈরি করেছি, দ্যাট ফ্লাক্স ইজ গিভেন বাই যে বি বি, এখানে উপরে আমি মানে বি ভেক্টর দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করেছি আর কি। অর্থাৎ এই যে উপর দিকে যেটা যাচ্ছে এটা হলো উপর দিকে যে অ্যারোগুলো দেখতে পাচ্ছ এখানে, এটা হলো জাস্ট এই অ্যারোগুলো, এই অ্যারোগুলো হচ্ছে বি ভেক্টর। ওকে, আচ্ছা, এখন প্রশ্ন হলো যে সেটা হলো যে এই বি ভেক্টরটা চেঞ্জিং। চেঞ্জিং মানে হলো যে এটা মানে তার রেট অফ চেঞ্জ যেটা, সেটা হলো যে আমরা যেটা যে বি থেকে আমি ফাই পাবো, তারপর ডি ফাই বাই ডিটি পাবো। তো ডি ফাই বাই ডিটি যখন চেঞ্জ হয় তখন মানে একটা ইনডিউস ফ্লাক্স তৈরি হয়। গুরুত্বপূর্ণ কথাটা আবার বলছি, সেটা হলো এটা এটা গিভেন, এই যে এখন যে অ্যারোগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু গিভেন অ্যারো, অর্থাৎ গিভেন ফিল্ড, এটা হলো গিভেন ফিল্ড, বি কেয়ারফুল, এটা হলো গিভেন গিভেন ম্যাগনেটিক ফিল্ড, গিভেন ম্যাগনেটিক ফিল্ড এটা। এখন এই ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জিং, শুনতে হবে ভালো করে এবং বুঝতে হবে, দিস ম্যাগনেটিক ফিল্ড ইজ চেঞ্জিং। এই কথাটা অর্থ কি? এই কথাটা অর্থ হলো সে হয় বাড়ছে নয় কমছে। চেঞ্জ বলতে বৃদ্ধিটাও বোঝায়, কমটাও বোঝায়। আচ্ছা, এখন এই ম্যাগনেটিক ফিল্ডটা যে ফ্লাক্সগুলো তৈরি করছে সেটা কিন্তু দেখে যে অ্যারো দিয়ে দেখানো আছে, রাইট? আচ্ছা, এখন লেন্জেস ল বলে যে যে কারেন্টটা তৈরি হবে বা যে ভোল্টেজটা তৈরি হবে, ওই কারেন্ট বা ওই ভোল্টেজটা এমনভাবে তৈরি হবে যেন ইনডিউস যে ফিল্ড আছে এই ফিল্ডটাকে বাধা দেয় এমন একটা ফ্লাক্সের মাধ্যমে সে তৈরি হয়েছে। এখনো বোঝা যায় না, বিস্তারিত এখন বলবো, খেয়াল করো। প্রথম কথা হলো মানে তৈরি হওয়ার কারণকে বাধা দেয়, এই কথাটার অর্থ হলো যে যদি বাড়তে চায় তাহলে কমায় দেয়, আর যদি কমতে চায় তাহলে বাড়ায় দেয়। এইটা হচ্ছে তৈরি হওয়ার কারণকে বাধা দেওয়ার অর্থ। ক্লিয়ার হবে এখনই?
এই ফিগারটা দেখো, আমি যদি বলি যে এটা গিভেন ম্যাগনেটিক ফিল্ড, সেটা যে এই অ্যারোগুলো দিয়ে যে উপর দিকে ডিরেক্ট করছে এমন কতগুলো অ্যারো আছে দেখো, এই অ্যারোগুলো দিয়ে কিন্তু গিভেন ম্যাগনেটিক ফিল্ড মনে করো যে তৈরি হয়েছে এটা বলা আছে। নাও যদি এই গিভেন ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তনের হার এই লুপের মধ্যে যদি বাড়ে, তাহলে মানে ইন্ডুস যেটা তৈরি হবে সেটার কাজ হবে এটাকে কমায় দেওয়া। আই রিপিট, ভালো করে বুঝি। গিভেন ম্যাগনেটিক ফিল্ড যেটা, সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি বলবো এখন, যে এটা গিভেন ম্যাগনেটিক ফিল্ড যেটা এখন দেখতে পাচ্ছি সেটা উপর দিকে। এখন কথা হলো এই যে কয়েল নিচে দেখতে পাচ্ছ যে গোল রিং এর মতো যেটা, এটা হচ্ছে কয়েলটা। তো এই কয়েলে একটা কারেন্ট তৈরি হবে, মানে ইনিশিয়ালি কিছু ছিল না, যখন এটা কিন্তু মানে এই ডিউ টু দিস ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তো ভালো করে খেয়াল করবো যে তৈরি হওয়ার আগে এটা ছিল না, কিন্তু বা জাস্ট যে ইন্ডিউস কারেন্ট ছিল না বা ইন্ডিউস ভোল্টেজও ছিল না, কিন্তু যখনই আমি এটাকে চেঞ্জ করছি, যে এই গিভেন বিটাকে যখন আমি চেঞ্জ করছি, হ্যাঁ, তখন কিন্তু সে তৈরি হবে। এখন একটা ইম্পর্টেন্ট হলো যে ইন্ডিউস কারেন্ট আসবে থেকে, ইন্ডিউস কারেন্ট আসবে হচ্ছে ইন্ডিউস ম্যাগনেটিক ফিল্ড থেকে। আচ্ছা, ইন্ডিউস ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ নতুন একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে বলে এই মানে এই রিং এর মধ্যে আমি একটা কারেন্ট পাবো। নতুন যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে ওই ম্যাগনেটিক ফিল্ডকে আমরা বলি বি ইন্ডিউসড। তাহলে আমরা এটা লিখবো হচ্ছে এইভাবে, এখানে বি ভেক্টর দিয়ে এখানে সাবস্ক্রিপ্ট লিখে দেবো হচ্ছে ইনডিউসড লিখে দেবো, কথাটা এরকম। অর্থাৎ ইন্ডিউস মানে যে পরে তৈরি হয়েছে, আর শুধু বি মানে যেটা গিভেন ছিল। এখন বি ইন্ডিউসের কাজ হবে অলওয়েজ বি কে বাধা দেওয়া, অর্থাৎ বি এর চেঞ্জটাকে বাধা দেওয়া, সরাসরি বি না, বি এর রেট অফ চেঞ্জকে বাধা দেওয়া। সুতরাং বি যদি বাড়তে চাই তাহলে বি ইন্ডিউসের কাজ হচ্ছে বৃদ্ধিটাকে বাধা দেওয়া, দ্যাট ইজ কমাই দেওয়া। সুতরাং আমি যদি ধরে নেই যে এই যে গিভেন বি উপর দিকে বাড়ছে, তাহলে ইন্ডিউস বি এর কাজ হলো ওইটাকে কমিয়ে দেওয়া, মানে তার কাজ হচ্ছে নিচের দিকে দিয়ে এটাকে কমাই দেওয়া। আবার বলছি, মানে ইন্ডিউস যে ফিল্ড, দুইটা ফিল্ডের পার্থক্য বুঝতে হবে কিন্তু। একটা হলো যে যখন সব চুপচাপ, মানে কোনো কিছুই ছিল না, শুধু গিভেন ম্যাগনেটিক ফিল্ড স্থির ছিল, তখন কিন্তু শুধু বি আছে, বি ইন্ডিউস নাই। ওকে, আচ্ছা, বি ইন্ডিউসটা বি পরিবর্তনশীল হলে তৈরি হবে। তো ধরা যাক ক্যাপিটাল বি যেটা গিভেন যেটা, ওটা মনে করো চেঞ্জেবল। চেঞ্জেবল মানে আমি এটাকে হয় চুম্বক আনা নেওয়া করে হোক, বা মনে করো এসি কারেন্ট দেওয়ার মধ্যে হোক, বা যেভাবে হোক আর কি। ঠিক আছে, আমি ধরা যাক গিভেন ফিল্ডটাকে, ঠিক আছে, জাস্ট বাড়াচ্ছি। যদি বাড়ে তাহলে বি ইন্ডিউসের কাজ হবে বৃদ্ধিটাকে বাধা দেওয়া। তার মানে এখন যে দিকে যা ইনক্রিজ করছে তার উল্টা দিকে বি ইন্ডিউস তৈরি হবে। আর এই বি ইন্ডিউস দেখে আমি ইন্ডিউস কারেন্টের মানটা বের করব রাইট হ্যান্ড দিয়ে। ঠিক আছে, তার মানে রাইট হ্যান্ড রুল ইউজ করে আমি করবো কি, যে ইন্ডিউস কারেন্টটা, ঠিক আছে, এটা আমরা মনে করবো বের করবো। সুতরাং তিনটা ধাপ এখানে, ভালো করে কথাটা খেয়াল করবো, তিনটা ধাপ। একটা হলো গিভেন ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন দেখাবো, এই যে সেটা এই ফিগারে সেটা উপর দিকে। আচ্ছা, এখন এবং ধরে নিচ্ছে উপর দিকে সে ইনক্রিজিং বাড়ছে, তাহলে বি ইন্ডিউসের কাজ হবে ওই বৃদ্ধিটাকে বাধা দেওয়া, তার মানে সে নিচের দিকে তার উল্টা দিকে কাজ করবে। এই জন্য কিন্তু যে দেখো বি ইন্ডিউসটার ডিরেকশন গিভেন ফিল্ডের উল্টা দিকে। এটা হলো সেকেন্ড ধাপ। আচ্ছা, থার্ড ধাপ হলো যে আমি ইন্ডিউস কারেন্টের ডিরেকশন এমন ভাবে দিব যেন এই বি ইন্ডিউসকে দেখে দেওয়া হয় সেটা। তাহলে এখন কিন্তু মানে গিভেন ফিল্ড দেখে কখনো ইন্ডিউস কারেন্ট বের করা হবে না, ইন্ডিউস ফিল্ড দেখে। তার মানে ইন্ডিউস ফিল্ডটা নিচের দিকে। তাহলে এখন আমি ডান হাত দিয়ে এটাকে পেঁচিয়ে ধরবো, পেঁচিয়ে ধরে আমি মানে জাস্ট বুড়ো আঙুলটা ছেড়ে দেবো আর কি। তো ডান হাত দিয়ে যদি আমি পেঁচিয়ে ধরি তাহলে প্রবাবলি এরকম কিছু যদি চিন্তা করো, ঠিক আছে, ধরো এরকম আর কি। ওকে, ধরো এই আর কি। ঠিক আছে, এই যে এইগুলো সব পেঁচানো আঙ্গুল, তাহলে এটা যাচ্ছে এইদিকে। ওকে, তার মানে কারেন্ট ডিরেকশন হবে এরকম। তুমি তোমার ডান হাত দিয়ে এটাকে এখানে মনে করো এই যে এইটা ছিল আমাদের, জাস্ট ওটাকে একটু আলাদাভাবে নিচে আঁকলাম। তুমি ডান হাত দিয়ে করবে কি, তোমার এই যে রিংটাকে পেঁচাই ধরো, পেঁচাই ধরে এমন ভাবে ধরো যে তোমার ওই চারটা আঙ্গুল বিয়ের সাথে মিলে যায়। তো সেই অবস্থায় বুড়ো আঙুল ছেড়ে দিলে কি হবে, ঘড়ি কাটার দিকে একটা ইন্ডিউস কারেন্ট তৈরি হবে। ওকে,
তো হোয়ারএজ যদি সিচুয়েশন যদি অন্যরকম হতো, ধরা যাক এখানে কারেন্টের মনে করে যে গিভেন ম্যাগনেটিক ফিল্ডটা বাড়ছে না, কমছে। তাহলে কমলে কি হবে? কমলে নিশ্চয়ই সে তখন তার ম্যাগনিটিউডটা কম হতো। তাহলে যখন কমে তখন সে কি করে? যেহেতু কমতে চাইলে বাড়াতে চায়, বাড়াতে থাকলে কমতে চায়, কমাতে চায়। এটার কাজ হচ্ছে ইনডিউস ফিল্ডের কাজ। তখন তাহলে নিশ্চয় যেহেতু এটা ইনক্রিজিং না হয়ে যায়, আমরা যদি ডিক্রিজিং বলি, তাহলে অবশ্যই ইনডিউসের কাজ হবে এটা ডিক্রিজটাকে বাধা দেওয়া। তার মানে ডিক্রিজ করতে চাইলে তাকে বাড়তে দেওয়া। এই কাজটা হচ্ছে যে যা করতে চাই তার উল্টাটা করা। সুতরাং এই বি ইনডিউস কিন্তু বদলে যেত, তখন যেত উপর দিকে। যদি উপর দিকে যায় তাহলে আবার আমি ডান হাত ইউজ করবো, কিন্তু এইবার ডিরেকশন হবে এইদিকে। টোটাল জিনিসটা আমি কয়েকটা ফিগারের মাধ্যমে ব্যাখ্যা করছি, দেখা যাক আমরা আসি সেটাতে। ফার্স্ট হচ্ছে এটা, ওকে। তো এটা এখন কিন্তু একদম স্থির, সব ফাঁকা। হ্যাঁ, আমি এখন সব চিহ্ন দেব এবং কারেন্টের ডিরেকশন এই ফিগারগুলোতে বের করবো। এরকম কয়েকটা এক্সাম্পল আছে। আচ্ছা, সিচুয়েশনটা বলি। সাপোজ উই হ্যাভ এ পার্মানেন্ট ম্যাগনেট যার নর্থ নিচের দিকে, সাউথ উপর দিকে, এবং এইটা এই যে এখানে ভি ভেক্টর দেওয়া মানে কি, যে নিচের দিকে এটাকে মানে করো আমি লুপের মধ্যে ঢুকাচ্ছি আর কি। আচ্ছা, স্টেপগুলো খেয়াল করি। প্রথম কাজ হবে নর্থ থেকে কিছু পরিমাণ ফ্লাক্স বের হচ্ছে এবং সাউথে যে ঢুকছে, এইভাবে ম্যাগনেটের নিজস্ব ফ্লাক্সগুলোকে ফেলা। নিজস্ব ফ্লাক্স আঁকার জন্য এই ফ্লাক্সের ডিরেকশন কিন্তু কনস্ট্যান্ট, অর্থাৎ অলওয়েজ নর্থ দিয়ে বেরোবে আর সাউথে ঢুকবে। তার মানে আমি যদি এখন মনে করো যে এটার ফ্লাক্সগুলো আঁকতে চাই, হোয়াট উইল বি দ্য ফ্লাক্স, তাহলে এটা যদি নর্থ থেকে বেরোতে চিন্তা করি তাহলে এইভাবে বেরোতে চিন্তা করব, ঠিক আছে? এরকম অনেকগুলো আছে এরকম। আর সাউথে হচ্ছে ঢুকছে, এরাই ঘুরে এসে ঢুকছে চিন্তা করবো এরকম। তাহলে অ্যারো কোন দিকে? নর্থ থেকে যেটা বেরোচ্ছে তার অ্যারো হচ্ছে এটা, এইগুলো হচ্ছে তার অ্যারো। আচ্ছা, এগুলো প্রশ্নে দেওয়া থাকবে না, ওই যে মানে একদম শুরুতে যেরকম ছিল ওইটা হলো প্রশ্ন, আর এখন যেটা করছে এটা হলো আনসার। এখন আনসার করার সময় আমি হাতে যেগুলো আছে যেগুলো সব আনসারের অন্তর্গত, এটা খেয়াল রাখবো আর কি। আচ্ছা, এই পার্মানেন্ট ম্যাগনেটটা ভিতরে ঢুকছে, তাহলে আমাকে একটা রেসপন্স করতে হবে কিন্তু। আচ্ছা, আমাকে বলো যে পার্মানেন্ট ম্যাগনেটটা ভি ভেলোসিটি, ভেলোসিটির মান এখানে প্রয়োজনীয় না, কিন্তু আমি এমনি লিখছি এখানে। পার্মানেন্ট ম্যাগনেটটা যদি এই লুপের মধ্যে ঢুকতে চাই, তাহলে লুপের মধ্যে ফ্লাক্সের রেট বাড়ছে না কমছে? বাড়বে স্যার। বাড়ছে। আচ্ছা, তাহলে যেটা এই যে এখন যেটা আঁকলাম, দিস ওয়াজ অ্যাকচুয়ালি গিভেন বি। হ্যাঁ, ওকে, দিস ওয়াজ অ্যাকচুয়ালি গিভেন বি। এখন যেটা আঁকলাম তার মানে গিভেন, এটা নাম দেবো হচ্ছে গিভেন বি। এটা গিভেন বি কিন্তু, ওকে। আচ্ছা, এখন তোমরা নিজেরাই বললে যে এটা মানে লুপের মধ্যে ফ্লাক্স, রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স বাড়ছে। তাহলে ইন্ডুসটা কিন্তু এখনো দেখায়নি। তাহলে ইন্ডুসটা মানে নেচার এমন হবে যে এই বৃদ্ধিটাকে সে বাধা দেবে, ওকে। তাহলে এখন বলো যে ফ্লাক্স যেহেতু নিচের দিকে যাচ্ছে, তাহলে এটাকে যদি সে বাধা দিতে চায়, তাহলে এমন একটা বি তৈরি হবে, তার কাজ হবে এই বি এর উল্টা কাজ করা। তার মানে এরকম একটা ডিরেকশনে কি হবে? বি ইন্ডিউসড হবে। তার মানে বি ইন্ডিউসড ডিরেকশন এটা, দেখো ধরতে পারছো কিনা? এইটা হলো বি ইন্ডিউসড ডিরেকশন। তার মানে এই যে ডিরেকশনটা, এটাকে আমরা বলবো যে এই যে এটাকে আমরা বলছি বি ইন্ডিউসড, ওকে। এখন তুমি এই বি ইন্ডিউসকে ব্যবহার করে একটা কারেন্ট দেখাবা। তাহলে এই বি ইন্ডিউসড এটাকে ডান হাত দিয়ে পেঁচাই ধরো, যেন বুড়ো আঙুলটা উপর দিকে যায়। এই যে আমি যে অ্যারোটা, লাল অ্যারোটা যেটা দেখাচ্ছি, এই অ্যারোটাকে তোমার পেঁচাই ধরতে হবে ডান হাত দিয়ে, এমন ভাবে যেন বুড়ো আঙুলটা মনে করো যে উপর দিকে। তাহলে পেঁচানো আঙুলগুলো কোন দিকে যাবে? এদিকে না? স্যার জি স্যার। তাহলে এইটা হলো আই ইন্ডিউসড। এটা কিন্তু বুঝতেই হবে, এটা না বুঝলে কিন্তু মানে যখন মানে প্র্যাকটিস যদি ভালো না হয় তাহলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। স্যার আমাদের হচ্ছে এটা রোটেটিংটা স্যার মানে হাতের চারটা আঙ্গুল যেদিকে যাবে সেদিকে আই ইনডিউস হবে। হ্যাঁ হ্যাঁ, মানে আমি অলওয়েজ বলছি যে তোমার এখানে তুমি তোমার ডান হাতের আঙুলগুলোকে দুই ভাগে ভাগ করে ফেলবা সবসময়। এক ভাগে থাকবে চারটা আঙুল, এক ভাগে থাকবে বুড়ো আঙুল।
এবং এটা খুব সহজে মনে রাখা যায়। সেটা হচ্ছে যে যে কোনো এক ভাগ যদি কারেন্ট হয় তাহলে অপর ভাগটা হবে তোমার এটা আর কি ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স। সুতরাং তুমি কোনটাকে কারেন্ট বলছো কোনটাকে ম্যাগনেটিক ফ্লাক্স এর ব্যাপার না, কিন্তু তোমার যদি যেটার যে সুবিধা, যেমন এখানে আমি যে লাল যে অ্যারোটা আমি দিয়েছি যেটা, ওইটাকে আমি যদি ডান হাত দিয়ে পেঁচিয়ে ধরে মানে আমি যদি বুড়ো আঙুলকে মানে অ্যারোর ডিরেকশনের সাথে মিলাতে পারি তাহলে বাকি 4টা আঙুল হবে কারেন্টের মান। ঠিক আছে, জি সুতরাং স্যার, হ্যাঁ, তাহলে কারেন্টের মানে যে আই ইন্ডুস এটা পাওয়া গেল। এর আগের স্লাইডে যেরকম হয়েছিল স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি ওই জিনিসটাই কিন্তু। জি স্যার। ওকে, আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, অলওয়েজ কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে যে এইগুলো যেমন শুরুতে যেরকম ছিল একদম মানে ফ্রেশ ফ্রেশ এরকম ফিগার দেওয়া থাকবে মনে করো, তোমাকে বাকিগুলো সব আঁকতে হবে। ওকে, তো ধরো যে আমি এটা দ্বিতীয়টা করতে চাই এবার। তো দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা যেটা আছে সেটা হলো যে এবার দুইটা কাজ করছে। এটা হলো আমি নর্থ ঘুরাই দিছি, নর্থ উপরে কিন্তু এবার সাউথ নিয়েছি, আর এটার গতিও উপর দিকে। আচ্ছা, অলওয়েজ একটা ব্যাপার আমি কিন্তু বলেছি, সেটা হলো যে ম্যাগনেটের নিজস্ব ফ্লাক্স যেটা এটা কিন্তু ফিক্সড, এটা কোনোদিনও নড়বে না। দ্যাট ইজ, এটা নর্থ দিয়ে বেরোবে, এই নর্থ দিয়ে বেরোচ্ছে, কিন্তু এটা নর্থ দিয়ে বেরোচ্ছে, ওইটাই কিন্তু সাউথে ঘুরে এসে ঢুকছে। তার মানে যে এটা অ্যারো কিন্তু এইদিকে, নর্থ এরটা কিন্তু ফিক্সড, এটা কখনোই নড়ে না, এটা খেয়াল করো। মানে এই যে ম্যাগনেটেরটা একেবারে ফিক্সড, এটা কখনো নড়বে না। তাহলে এই যে আমি যে এইখানে যে বিটা দেখাচ্ছে এই বিটা কিন্তু গিভেন বি। আচ্ছা, অ্যারো যদি সাউথ হয় তাহলে কিন্তু এটা ঢুকে ভিতরে, এই যে সাউথ দিয়ে ঢুকছে, এই ডিরেকশন কিন্তু ইম্পর্টেন্ট, খেয়াল করবো ভালো করে। ঠিক আছে, আর নর্থে কিন্তু নর্থ দিয়ে বেরোচ্ছে, ওইটাই ঘুরে এসে সাউথ দিয়ে ঢুকছে আর কি। তার মানে আমি দেখাচ্ছি সাউথে, তার মানে কিন্তু যতই দেখায় এখানে সব কিন্তু সাউথ দিয়ে ঢুকবে। এটা তো সবার কাছে ক্লিয়ার। আচ্ছা, এবার আগের মতোই কয়েকটা সিম্পল কোশ্চেন করি। 1 নম্বর হলো এই যে ম্যাগনেটটা দেখো এই কয়েল থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে ম্যাগনেটের ভিতরে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স ডিক্রিজিং না ইনক্রিজিং? ডিক্রিজিং স্যার। ডিক্রিজিং হবে স্যার। ডিক্রিজিং। আচ্ছা, তো আমরা বলছিলাম যে লেনজেস ল বলে যে ইনডিউস ফ্লাক্স এমন ভাবে তৈরি হবে যে যদি ডিক্রিজ হতে চাই তাহলে ডিক্রিজকে বাধা দিবে, যদি ইনক্রিজ করতে চাই তাহলে ইনক্রিজকে বাধা দিবে। তাহলে ডিক্রিজকে বাধা দেওয়া মানে কি আরো বাড়াই দেওয়া। তার মানে এখন ফ্লাক্সের যে ডিরেকশন সেই ডিরেকশনে কি হবে, সেই ডিরেকশনে কিন্তু ইনডিউসটা হবে। তার মানে বাড়াই দেওয়ার জন্য কি, যে আমি বাড়াতে চাই তাহলে অবশ্যই কি করব, মানে দেখো এখান থেকে এই যে অ্যারো গুলোর দিকে অতিরিক্ত আরো কিছু দিলেই তো ওটা বাড়বে। এই জন্য ওই যে গিভেন অ্যারো ফিল্ডের অ্যারোর সাথে এটা উপর দিকে অ্যালাইন্ড এখন, তার মানে এটাও কিন্তু উপর দিকে ইন্ডিউসটা, যে লাল যেটা দিচ্ছে এটা কিন্তু ইন্ডিউসটা, তার মানে এইটা হচ্ছে ইন্ডিউসটা, এই যে এইটা হলো বি ইন্ডিউসড, এটা উপর দিকে কেন এটা ধরতে পারছো কিনা, কারণ হলো যে মানে ফ্লাক্স ডিক্রিজ করতে চাচ্ছিল, ইন্ডিউসের কাজ হচ্ছে ডিক্রিজটাকে বাধা দেওয়া, তার মানে ইনক্রিজ করতে সাহায্য করো। ঠিক আছে, তাহলে এখন যেদিকে অ্যারো আছে ওই দিকেই আরো কিছু পরিমাণ বাড়াই দিবে, সেই জন্য অ্যারোটা এই যে মানে গিভেন ছিল উপর দিকে, তাহলে এই লাল যেটা দিচ্ছে এটা উপর দিকে, যার ফলে ওটা বেড়ে যাবে। আবার শুনি খুব গুরুত্বপূর্ণ কথাগুলো, সেটা হলো যে মানে বি ইন্ডিউসের মান এমন হবে যেন সে মানে মেইন ফ্লাক্সটার পরিবর্তনের হার এর যদি বাড়তে চায় তাহলে কমতে সাহায্য করে, কমতে চাইলে বাড়তে সাহায্য করে। তো এখন তো কমতে দূরে সরে যাচ্ছে মানে কি কমতে চাচ্ছে, তাহলে এটা বাড়াবো, তার মানে আরো কিছু দিয়ে তাকে বাড়াতে হবে। এই জন্য যেদিকে এখন ডিরেকশন আছে সেই দিকেই আমি আরো কিছু মানে ফ্লাক্স বাড়াই দেবো, এই জন্য অ্যারোটা উপর দিকে। ওকে, এখন তুমি কারেন্টের ডিরেকশন বের করবা এই ইন্ডিউস দেখে, মানে অরিজিনালটা দেখে না, এটা ইন্ডিউস দেখে। সুতরাং এটাকে তুমি ডান হাতে পেঁচাই ধরো এবং বুড়ো আঙুল ছেড়ে দাও, এবং এটাও কিন্তু ঘড়ি কাটার এন্টিক্লকওয়াইজ, তাহলে এটা হলো আই ইন্ডিউসড। দেখো ধরতে পারছো কিনা, আরো দুটো এক্সাম্পল দেখাবো এরকম, তাহলে এটা ক্লিয়ার হবে আমাদের কাছে। ওকে, আরেকটাতে যাই, এই তৃতীয়টা। আচ্ছা, সিচুয়েশন কিন্তু এক একটা এক এক রকম। আচ্ছা, এবার কি দেখো তো, এবার নিচে নর্থ উপরে সাউথ কিন্তু যাচ্ছে উপর দিকে, তাহলে ফার্স্ট যে কাজটা সেটা হলো যে
গিভেন প্লাসটা যেটা ফিক্স প্লাস, ওটা ফিক্স প্লাসটা কি ভালো, তাহলে নট দিয়ে অলওয়েজ বেরোয়, এই নট দিয়ে বের হয়, এবং নট দিয়ে বেরোচ্ছে কিন্তু এইটা আউটওয়ার্ড ডিরেকশন, এইটা হলো বি, এটা হলো গিভেন বি, এটা গিভেন বিতে কোনো সাবস্ক্রিপ্ট নাই, অরিজিনাল বি, ঠিক আছে। আর এইটাই ঘুরে আবার সাউথে ঢুকবে, তাহলে সাউথে যদি দেখাতাম, দেখানো জরুরি না কিন্তু এইভাবে দেখাতে পারো দু একটা। আচ্ছা, এখন তুমি ফিগার দেখিয়ে বলো, এটা কিন্তু লক্ষ্য করো যে এটা মানে পার্মানেন্ট ম্যাগনেটটা লুপ থেকে দূরে সরে যাচ্ছে, তার মানে মানে ফ্লাক্স ইন দিস কয়েল এটা কি ডিক্রিজিং নাকি ইনক্রিজিং? ডিক্রিজিং। ডিক্রিজিং স্যার, ডিক্রিজিং। হ্যাঁ, তাহলে যখন আমি বলি ডিক্রিজিং, তখন ইন্ডিউজের কাজ হচ্ছে ডিক্রিজটাকে বাধা দেওয়া। তার মানে এখন ফ্লাক্স যে ডিরেকশন আছে ওই দিকেই সে আরো কিছু পরিমাণ যোগ করে দেবে, এই যে দেখো ধরতে পারছো কিনা, তাহলে এইটা হলো বি ইন্ডিউসড, এটা হলো বি ইন্ডিউস। এনি কোশ্চেন? এখন কারেন্টের ডিরেকশন দিবা এই বি ইন্ডিউস দেখে, তাহলে এখনো তুমি এটাকে মনে করো যে তুমি আমি যে লাল অ্যারো দিয়েছি, লাল অ্যারোকে তুমি ডান হাত দিয়ে পেঁচিয়ে ধরো, কিন্তু এমন ভাবে ধরবা, হ্যাঁ এমন ভাবে ধরবা যেন হ্যাঁ বুড়ো আঙুলটা কারেন্টের ডিরেকশন মানে যে বি ইন্ডিউসের ডিরেকশনের সাথে মেলে, তাহলে স্যার এটা ক্লকওয়াইজ করে স্যার। very good, তার মানে এইটা হয়ে যাবে আই ইন্ডিউসড। স্যার ঠিক আছে, আমরা কি স্যার আমরা কি ভি এর ডাইরেকশনটা দেখে আসলে স্যার বুঝতেছি যে হচ্ছে এটা দূরে সরে যাচ্ছে কিনা হচ্ছে স্যার কাছে হ্যাঁ হ্যাঁ আসতেছে? হ্যাঁ 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 হ্যাঁ, মানে কয়েল থেকে যত দূরে যাবে তত এটা স্ট্রেংথ দুর্বল হবে, দ্যাট ইজ এটা রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স ইজ ডিক্রিজিং, আর কয়েলের ভিতরে যদি ঢোকার চেষ্টা করে তাহলে ইনক্রিজিং। ঠিক আছে, আরেকটাতে যাই, এটা আচ্ছা স্টেপ গুলা ভালো করে খেয়াল করি। ফার্স্ট স্টেপ হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেটের এগুলো এঁকে ফেলবো, ঠিক আছে, মানে ফ্লাক্স গুলো এঁকে ফেলবো। তো পার্মানেন্ট ম্যাগনেটেড ফ্লাক্স তার মানে নর্থ দিয়ে থেকে বেরোবে, কিন্তু সাউথে এসে সাউথে কিন্তু ঢুকবে, সুতরাং সাউথেরটা অলওয়েজ ঢুকছে, এই যে এরকম, এটা কিন্তু নর্থ সাউথ দেখে দিচ্ছি, এটা এখানে কোনো মোশনের সাথে কোনো সম্পর্ক নাই, এটা ফিক্সড। ওকে, তাহলে এটা মনে করো যে এরকম ফিগার আছে আমাদের। আচ্ছা, এখন এটা কিন্তু ভিতরে ঢুকছে, খেয়াল করো, এটা কিন্তু গিভেন বি, এটা গিভেন বি। এখন এইটা আমাদের পার্মানেন্ট একটা ভিতরে ঢুকছে, তাহলে তার মানে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স কি ইনক্রিজিং। ওকে, ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে এখন আমাকে বলো যে অ্যারো কি নিচের দিকে দেবো না উপর দিকে? স্যার নিচের স্যার দিকে, নিচের দিকে স্যার। নিচের দিকে, নিচের দিকে স্যার। এই যে ধরতে পারো, জি স্যার। কারণ ইনক্রিজ করলে ডিক্রিজ করাতে চাই, ডিক্রিজ করলে ইনক্রিজ করাতে চাই। ঠিক আছে, তার মানে এইটা হলো বি ইন্ডিউস। সুতরাং এটা এখন এটা ডান হাত দিয়ে এটাকে পেঁচাই ধরবো, তুমি কিন্তু ডান হাত দিয়ে কয়েলকেও পেঁচাতে পারো, এটাকেও পেঁচাতে পারো, সমস্যা নাই। কিন্তু যদি কয়েলকে পেঁচাও তাহলে তোমার চারটা আঙুল হচ্ছে এই অ্যারোর মাথার সাথে মিলবে, আর যদি তুমি ওই অ্যারোটাকেই চেপে ধরো তাহলে বুড়ো আঙুল অ্যারোর দিকে যাবে, এইভাবে ধরতে হবে। দুইটাই কিন্তু কারেক্ট। এটা আমি বলছিলাম না যে ডান হাতের পাঁচটা আঙুলকে দুই ভাগে ভাগ করবা, তোমার এক ভাগ যদি বি হয় তাহলে আর এক ভাগ হবে কারেন্ট। সুতরাং তুমি যদি কয়েলকে পেঁচাই ধরো তাহলে তোমার চারটা আঙুল অ্যারো ডিরেকশনের সাথে মেলে, ওই অবস্থায় তুমি বুড়ো আঙুল ছেড়ে দাও। আর যদি তুমি অ্যারোকে চেপে ধরো, দুটাই কিন্তু কারেক্ট, যদি অ্যারোকে চেপে ধরো তাহলে বুড়ো আঙুলটা অ্যারোর মাথার সাথে মেলাবা। ঠিক আছে, তাহলে ওখানেও কিন্তু লক্ষ্য করে দেখো ওটাও ঘড়ি কাটার দিকে আসছে, তার মানে এটা হলো আই ইন্ডিউস, যেটা খুশি। তার মানে বি ইন্ডিউসটা একটা আই ইন্ডিউস তৈরি করছে। এই চারটা সিচুয়েশন খুব ভালো করে খেয়াল করবো আমরা। আচ্ছা, এইটা যেটা ছিল, তো ধরো এটা মানে আমি বললাম যে পার্মানেন্ট ম্যাগনেটকে ব্যবহার করে একটা কয়েলের কাছাকাছি ব্যবহার করে হাউ টু এক্সপ্লেইন লেনজেস ল। আচ্ছা, যদি এরকম একটা প্র্যাকটিক্যাল সিচুয়েশন হয়, হ্যাঁ মনে করো আমি বললাম যে স্টেশনারি লুপ ইন এ টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড, তো এইটা এই চেঞ্জিং বিটি, এটা লক্ষ্য করো ফিগারটা, যে চেঞ্জিং বিটি, এই কথাটা অর্থ হলো যে উপর দিকে যে অ্যারোগুলো যাচ্ছে ওইগুলো হচ্ছে বি, আসলে এটা বি, একই জিনিস, এর নিচ থেকে উপরে যাচ্ছে।
চেঞ্জিং কথাটা অর্থ কি? তো সময়ের সাথে এটা চেঞ্জ হচ্ছে। আইদার আমি একটা পার্মানেন্ট ম্যাগনেট আনা নেওয়া করছি, এটা এক হতে পারে, আর সেকেন্ড হচ্ছে অন্য যে কোনো ভাবে হোক আমি এটা তৈরি করছি, সোজা কথা, অন্য আর একটা কয়েল থেকে হোক বা যেভাবে তৈরি করছি, এবং এটা চেঞ্জিং। তো প্রাইমারিলি মনে করো এটা ইনক্রিজিং, ঠিক আছে? এই বিটিটা ধর এই বিটিটা, দ্যাট ইজ এটা টি এর ফাংশন, বিটি ইজ ইনক্রিজিং। ইনক্রিজিং বোঝানোর জন্য আমি উপর দিকে অ্যারো দিলাম ইনক্রিজিং, বা মানে এটা ডিরেকশনের সাথে যাতে কনফিউজ না করো, অ্যারো ব্যবহার করার রিস্ক আছে, ডিরেকশনের সাথে যাতে কনফিউজ না করো, ইনক্রিজিং বানান করে লিখে দেই, ঠিক আছে? এটা মনে করো ইনক্রিজিং। সাপোজ কিন্তু ডিরেকশনের সাথে কনফিউজ করা যাবে না, ধরো যাক ইনক্রিজিং। তাহলে গিভেন বি যদি ইনক্রিজিং হয়, তাহলে ইনডিউসটা কি নিচের দিকে যাবে না উপর দিকে? নিচের দিকে স্যার। ভেরি গুড, এটা নিচের দিকে। এইটা হলো নিচের দিকে, এটা হলো ইনডিউসড। তাহলে বলো তো কারেন্ট কেমন যাবে? স্যার কারেন্ট হচ্ছে স্যার ক্লকওয়াইজ। এই যে এইভাবে কারেন্টটা যাবে, এই যে তাই আঁকা আছে এখানে, ঠিক আছে? তো তার মানে লেন্সেস ল অনুযায়ী এটাও কিন্তু, অর্থাৎ গিভেন বি যদি ইনক্রিজিং হয় তাহলে ইনডিউসড বি হবে গিভেন ফ্লাক্সের উল্টা দিকে ডিরেক্ট করে এমন একটা ফিল্ড, ঠিক আছে? আর এটা যদি ডিক্রিজিং হতো তাহলে অ্যারোটা উল্টা দিকে কিন্তু কারেন্ট ঘুরে যেত আর কি। তো এইখানে একটা অ্যারো দিয়ে সি লেখা, এটা কিন্তু কনফিউজ করার দরকার নেই, এটাকে কন্ট্যুর বলে। কন্ট্যুর মানে পাথ আর কি। তো কন্ট্যুর হলো যে বি এর সাথে এইটা, মানে এটা একদম গিভেন বি ব্যবহার করে সরাসরি রাইট হ্যান্ড রুল ইউজ করা, এখানে ইনডিউসের সাথে এটা সম্পর্ক নাই। অর্থাৎ কন্ট্যুরের ডিরেকশন হচ্ছে যে গিভেন ফ্লাক্সটাকে ডান হাত দিয়ে পেঁচাই ধরো, যেন বুড়ো আঙুলটা যেন উপর দিকে যায়, তার মানে পেঁচানো আঙুলগুলো হচ্ছে কন্ট্যুর নির্দেশ করবে। ওকে, তারপর বলছে যে কন্ট্যুর মানে এই যে সি, যেটা সি এর সাথে আই গুলানোর দরকার নাই। ওকে, তো জেনারেলি ইনক্রিজিং হলে সি আর আই বিপরীতমুখী হয়, অর্থাৎ একটা ঘড়ি কাঁটা উল্টা দিকে যাচ্ছে, একটা ঘড়ি কাঁটার দিকে। আর ডিক্রিজিং হলে সি এবং আই একই দিকে হয়। তো এই জন্য এটাও একটা নিয়ম যে তুমি প্রথমে সিটা দিয়ে নিয়ে তারপরে যদি কারেন্টের ডিরেকশন কি হবে, যদি ইনক্রিজিং হয়, ঠিক আছে, তাহলে কারেন্টের ডিরেকশন আর সি এর ডিরেকশন উল্টা, আর যদি ডিক্রিজিং হয় তাহলে কারেন্টের ডিরেকশন আর সি এর ডিরেকশন একই। এখন কারেন্টের ডিরেকশন যদি আমি একবার পেয়ে যাই, তাহলে এই কারেন্টটাই তো ঘুরে দেখো, এই যে এই পাত দিয়ে আসছে, তাই না? এই যে এইভাবে ঘুরে, এখানেও দেখানো হয়েছে একটা ডিরেকশনটা এভাবে ঘুরে। তার মানে যে আমি যদি 1 নাম্বার টার্মিনাল এবং 2 নাম্বার টার্মিনাল বলি, তাহলে অলওয়েজ আমি মানে ট্র্যাডিশনাল ডিরেকশন হচ্ছে যে প্লাস দিয়ে কারেন্টটা বেরোয়, তাহলে যে মাথা দিয়ে কারেন্টটা বেরোচ্ছে ওটাকে প্লাস দিয়ে দেবো আর কি, আর যে মাথা দিয়ে কারেন্টটা যে ঢুকছে ওই মাথাকে মাইনাস দিয়ে দেবো। সুতরাং এটাই যে প্লাস এবং মাইনাস, 1 নাম্বার টার্মিনালটাকে আমি প্লাস বলছি, 2 নাম্বার টার্মিনালটাকে মাইনাস বলছি আর কি। এখন এইটার একটা ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্ট এই ডান পাশে আঁকা হয়েছে, ঠিক আছে? এখন আমরা যদি এই লেফট সাইডে একটা আর রেজিস্ট্যান্স থাকে, তাহলে যে 1 পয়েন্টের এটা যদি প্লাস এটা মাইনাস বলি, তাহলে 1 পয়েন্টের কিন্তু বাম পাশে এই আরটা আঁকা হয়েছে, এটা আমাদের ইকুইভ্যালেন্ট ইলেকট্রিক্যাল সার্কিটের একটা পার্ট। ওকে, আর যে লুপ আমরা ব্যবহার করি, তো সচরাচর ওই লুপের একটা নিজস্ব রেজিস্ট্যান্স থাকে। তো লুপ যদি রেজিস্ট্যান্স বিহীন হয় তাহলে ওইটা জিরো, তো সেটা হচ্ছে আরআই। ওকে, আর এখানে যে ট্রান্সফরমার ইএমএফ যেটা, ঠিক আছে, ফাংশন অফ টি, তাহলে ওইটা এখানে প্লেস করে দেবো। তার মানে যে এই 1 এবং 2 এর মাথায় যে ট্রান্সফরমার লুপটা আছে ওইটা বসিয়ে দিলাম, ঠিক আছে? তার মানে এই যে আর এবং আর আই দে আর ইন সিরিজ। তো আর আই যদি নেগলিজেবল হয় কখনো, দ্যাট ইজ রেজিস্ট্যান্স বিহীন যদি হয় কয়েলটা, তাহলে উই ক্যান নেগলেক্ট ইট, ঠিক আছে? নেগলেক্ট করে আমরা শুধু আর তখন ব্যবহার করবো আর কি। তো এখানে যেহেতু একটা ইলেকট্রিক সার্কিট হয়ে গেছে, তাহলে এখান থেকে মানে আয়ের মানে এটা তোমার ভ্যালুটা যদি বের করতে বলা হয়, তাহলে দেন হোয়াট ইজ আই, আই ইনডিউস যেটা, সেটা হবে ওই যে ভি ইএমএফ, ঠিক আছে? এটা হলো যে আমরা ট্রান্সফরমার বলি, যে এই জন্য এটা উপরে টি আর দিয়ে দিলাম, আর নিচে হচ্ছে আর প্লাস আর আই। আমরা পরের পেজে এটা দেখবো আশা করি, ঠিক আছে? তো টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে দিস ইজ দ্য প্রসিডিউর। টাইম ভ্যারিং না হলে হোয়াট উইল হ্যাপেন, টাইম ভ্যারিং না হলে কিন্তু বি ইনডিউস তৈরি হবে না, আর বি ইনডিউস তৈরি না হলে কারেন্টটা জিরো হয়ে যাবে। এই জন্য একটা স্টেশনারি লুপ, আবার এখানে ম্যাগনেটিক ফিল্ডটাও স্টেশনারি, দুজনেই কিন্তু স্থির, একজন আরেকজনের সাপেক্ষে, অর্থাৎ রিলেটিভ মোশন নাই। ওই ক্ষেত্রে উইল নট মানে গেট এনিথিং, কোনো মানে মোশন ইএমএফ পাবো না আসলে, ঠিক আছে? বা ট্রান্সফরমার ইএমএফ পাবো না, মোশন ইএমএফ পরে ট্রান্সফরমার ইএমএফ পাবো না। কিন্তু যখন একটা রিলেটিভ মোশন হবে, একটা রেসপেক্ট আর একটা যদি
মনে করো যে তার ডিসপ্লেসমেন্ট থাকে, তো একটা রেসপেক্টে আরেকটা, যে কোনো একটা কেস রেখে অপরটাকে আনা নেওয়া করলেও কিন্তু এরকম একটা মানে ট্রান্সফরমার ইএমএফ তৈরি হবে। এই যে ঘটনাটা, এটাকে টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ডের এফেক্ট বলা হচ্ছে আর কি। ওকে, তো এর আগে পর্যন্ত আমরা স্টেশনারি ম্যাগনেটিক ফিল্ড পড়ছিলাম, এই চ্যাপ্টার থেকে আমরা টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড পড়া শুরু করলাম আর কি। দ্যাট ইজ এখানে টাইমের সাথে চেঞ্জ হয় এমন একটা ফিল্ড। ওকে, তো এইটা হচ্ছে আমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। তো এখন আমরা দেখি আবার পরিমাপগত ব্যাপারটাতে ফিরে যাই। কারণ বলছিলাম যে যখন এটা 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 নোটেশন, জাস্ট এখানে নোটেশন দিয়ে আমরা লিখি যে ভি ইএমএফ উপরে টিআর লিখে যে আগেই বলেছি এটা। তবে এখানে একটা ফর্মুলা আছে, সেটা হলো যে ফর্মুলাটা আমরা এখন লিখবো, সেটা হচ্ছে ভি ইএমএফ, ঠিক আছে, যে যেটা ট্রান্সফরমার ইএমএফ যেটা আগেই লিখেছিলাম, ওই ফর্মুলাটা এখানে লিখে ফেলি যে ভি ইএমএফ উপরে ছোট্ট করে টিআর লিখে দিচ্ছি, এটা ট্রান্সফরমার বোঝানোর জন্য। তাহলে মাইনাস এন। ওকে, আর এখানে কি যেন ছিল, ইন্টিগ্রেশন অফ ওভার দ্য সারফেস ইন্টিগ্রেশন অফ, এখানে কি হয়ে যাবে, আমরা একটু সরল করে আসি আগে, তাহলে বুঝতে সুবিধা হবে। ভি ইএমএফ উপরে টিআর মানে ট্রান্সফরমার ইএমএফ, আমরা কি পেয়েছিলাম সেটা আগে লিখি, মাইনাস এন ডি ফাই বাই ডিটি, এবং ফাইয়ের মানও আমরা বসিয়েছিলাম হচ্ছে মাইনাস এন, এখানে হচ্ছে ডি বাই ডিটি, আর হলো ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএস। আচ্ছা, এখানে একটু ব্যাখ্যা করি আগে। তো আমরা এখানে কিন্তু এখানে দেখো যে টপিকস এর নাম দিয়েছে যে লুপটা স্টেশনারি, অর্থাৎ লুপটা নড়বে না, কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা টাইম ভ্যারিং। এটা ভালো করে দেখো যে স্টেশনারি লুপ, দ্যাট ইজ লুপটা নড়ছে না, কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা সময়ের উপর ডিপেন্ড করছে। সুতরাং যখন আমি এই যে এই ইন্টিগ্রেশনটা পারফর্ম করব, তখন এই ডি বাই ডিটিটাকে ইন্টিগ্রেশনের ভিতরে নিয়ে যদি যাই, তাহলে ভিতরে দেখতে হবে টি ডিপেন্ডেন্ট কোনটা। এখানে বি হচ্ছে টাইম ভ্যারিং আর ডিএস হচ্ছে ফিক্সড, অর্থাৎ সময়ের সাথে ডিএস এর কোনো চেঞ্জ নাই, শুধুমাত্র বি এর চেঞ্জ আছে। ওকে, ফর দিস রিজন হোয়াট উই উইল ডু, আমরা এটা করব সেটা হলো যে সিম্পলি ডিটিটাকে শুধু বি এর উপর অপারেট করাবো। সুতরাং এটা হবে হচ্ছে মাইনাস এন বাইরে থাকলো, আর ইন্টিগ্রেশন ভিতরে দিয়ে ডিবি বাই ডিটি। ওকে, আরো ভেরিয়েবল আছে, সো উই ক্যান অলসো রাইট ডেল এখানে। ওকে, তো আমাদের এখানে ডেল বি ডিভাইডেড বাই, ঠিক আছে, ডেল টি, অর্থাৎ ডিটিটাকে ভিতরে নিয়ে গেলাম এবং ডেল দিয়ে লিখলাম, বিকজ আরো ভেরিয়েবল এখানে আছে, তার মানে এখানে ডট ডিএস। তাহলে আগের লাইন থেকে এটা সবাই ধরতে পারছো আশা করি। ওকে, তাহলে স্টেশনারি লুপের ক্ষেত্রে আমরা যদি বলি যে একটা লুপ যদি স্টেশনারি হয়, তাহলে তখন ট্রান্সফরমার ইএমএফ কেমন হবে, তার ফিল্ডটা টাইম ভ্যারিং কিন্তু লুপটা স্টেশনারি, তখন এটা হয়ে যাবে, সেটা আমরা এখন লিখবো, এই যে লাস্টেরটা লিখবো আর কি। তাহলে এটা হচ্ছে ডেল বি, ওকে, ডিভাইডেড বাই ডেল টি ডট ডিএস। ডান পাশে যেটা লিখছি ওইটাই লিখেছি বক্সের মধ্যে, তো ওভার দ্য সারফেস। তাহলে এই যে ট্রান্সফরমার ইএমএফটা পেলাম, দিস ট্রান্সফরমার ইএমএফ আমরা কিন্তু ফ্যারাডেজ ল থেকে পেয়েছি, ঠিক আছে। এই জন্য এটা আমরা বলি যে ফ্যারাডেজ ল এর, ঠিক আছে, এটা হলো একটা ইন্টিগ্রাল ফর্ম, তো ইন্টিগ্রাল ফর্ম অফ ফ্যারাডেজ ল, ঠিক আছে, উই ক্যান কল দিস আর কি ইন্টিগ্রাল। যে আলোচনাটা এখানে করলাম সেটা হলো ইন্টিগ্রাল ফর্ম অফ ফ্যারাডেজ ল, এই যে যেটা আমরা এই বক্সের মধ্যে লিখলাম ওইটা হচ্ছে এটা। তো আই থিঙ্ক এই জিনিসগুলো আমি ভাষায় বলে দিয়েছি, প্লাস এখানে কিছু লিখেও দেওয়া আছে, যে সাইন কনভেনশন আমি নিজে বলেছি আর কি, যে লেনজেস ল দিয়ে এটা একটা নেগেটিভ সাইন আসে আর কি, সো এটা এমনি বইও আছে, প্লাস এখানে লিখে দেওয়া আছে আর কি। ওকে, আর এখানে যে আমরা পোলারিটি বা অন্য জিনিসগুলো, ঠিক আছে, যে এইখানে ওই আইড মানটা লেখা কথা, সেটা হলো যে ভি ইএমএফ এখানে টু দা টিআর মান হচ্ছে ট্রান্সফরমার ডিভাইডেড বাই আর প্লাস আর আই। তো অলরেডি বলে ফেলছি এখানে, মানে ফাইনালি আমরা ফর্মুলা হিসেবে লিখে দিলাম আর কি। আচ্ছা, এটাও অলরেডি আমি খুব বিস্তারিত ভাষায় বর্ণনা করেছি আর কি, সুতরাং এটা নিজে দেখে নিবা। ওকে, আচ্ছা, আর হলো যে এখানে আমরা যদি একটা মানে সিঙ্গেল টার্নের জন্য, ঠিক আছে, আমরা যদি মনে করো ফর্মুলাটা লিখি, তাহলে হোয়াট উইল বি দ্য ফর্মুলা, তাহলে সিম্পলি যেহেতু মানে সিঙ্গেল টার্ন, এটা এন এর মান 1, অর্থাৎ আমি একটা সিঙ্গেল টার্নের জন্য ফর্মুলাটা লিখতে চাই মনে করো, তাহলে আমরা তো অলরেডি লিখেছি, এই যে এখানে এই যে আগের বক্সটা একটু রিফার করি, আবার আগের বক্সটা রিফার করি, এবং মনে রাখতে হবে যে এই বক্সটা খেয়াল করো, এই যে ট্রান্সফরমার ইএমএফ ইজ ইকুয়াল টু মাইনাস এন
ইন্টিগ্রেশন অফ ডেল বি বাই ডেল টি, ঠিক আছে, ডট ডিএস। এটা মাথায় রাখো, এটা 1 নাম্বার। এখন আমি যদি বলি 1 টার্ন, তাহলে n ইকুয়াল টু 1 হবে। তাহলে এখন আবার আমরা ওখানে ফিরে যাই, খেয়াল করে এখানে আসি। ওকে, তাহলে 1 টার্নের জন্য, ঠিক আছে, ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল হচ্ছে যে এখানে ভি ইএমএফ টু দ্য টিয়ার, মানে হলো যে এটা ট্রান্সফরমার ইএমএফ, তাহলে 1 টার্ন, সো মাইনাস দিলাম, ওভার দ্য সারফেস দিলাম, আর এখানে লিখলাম ডেল বি বাই ডেল টি ডট টিএস। এই যে 1 টার্ন এই জন্য। ওকে, আচ্ছা, এখন যেটা আমরা একটু লক্ষ্য করি যে যেহেতু এখানে ভোল্টেজ আসছে, ওকে, তাহলে ভোল্টেজ ক্যান বি অলসো রিটেন অ্যাজ ভি ইএমএফ টু দ্য টিয়ার ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএল। এটা আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়ছিলাম, ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএল। তাহলে এটাকে কিন্তু এই যে এই দুইটা পার্ট যদি সমান দেখায়, তো ইউ ক্যান অলসো রাইট এটা, ঠিক আছে, যে ই ডট ডিএল ইজ ইকুয়াল টু জাস্ট ওই যে এটা মাইনাস ইন্টিগ্রেশন অফ ডেল বি। আচ্ছা, আমাদের একটু বামে লিখতে হবে এটা, অর্থাৎ এটা হবে ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএল is equal to integration of e dot dl is equal to minus integration of del b by del t dot ds. তো এটাও কিন্তু আসলে মানে ইন্টিগ্রাল ফর্ম অফ ফ্যারাডেজ ল, দুটাকেই বলে, কিন্তু এটা বেশি বই এটা পাওয়া গেছে আর কি, যে ইন্টিগ্রাল ফর্ম অফ ফ্যারাডেজ ল দুটাকে আসলে একই, কারণ হচ্ছে ভিএমএফ ইজ ইকুয়াল টু এটা। তো এটাকে ফর্মুলা হিসাবে আমরা খেয়াল রাখবো যে তোমার যদি বলা হয় যে ফ্যারাডেজ ল এর ইন্টিগ্রাল ফর্ম কি, উই ক্যান রাইট ইট। তাহলে এটা একটু ফ্রেশ করে পরের পেজে আবার একটু লিখি আমরা। ধরো নর্মালি যেটা পেয়েছিলাম ওইটা আগে লিখি, দ্যাট ইজ ইন্টিগ্রাল ফর্মটা আগে লিখি। তাহলে ইন্টিগ্রাল ফর্ম ছিল হচ্ছে এটা, সো লেট ইট রাইট ইট এগেন। ইন্টিগ্রাল ফর্ম, তো হোয়াট ওয়াজ দ্য ইন্টিগ্রাল ফর্ম? এটা ছিল হচ্ছে ইন্টিগ্রেশন অফ ক্লোজ ইন্টিগ্রাল অফ ই ডট ডিএল, ই ডট ডিএল ইজ ইকুয়াল টু, আমরা লিখবো হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন অফ ডেল বি বাই ডেল টি ডট ডিএস। এটা হলো ইন্টিগ্রাল ফর্ম, এটা অলরেডি আমরা উই হ্যাভ ডিরাইভড ইট ইন দ্য প্রিভিয়াস স্লাইড। নাও এখানে লক্ষ্য করো যে একটা কিন্তু তোমার এল এর দিকে, একটা হলো এস এর দিকে, মানে ওভার দ্য ইন্টিগ্রাল একটা ইন্টিগ্রেশন করছে হচ্ছে এল বরাবর, আর একটা ইন্টিগ্রেশন করছে এস বরাবর। তো এটা তো একটা হলো লাইন ইন্টিগ্রাল আর একটা হলো সারফেস ইন্টিগ্রাল। তো ক্যান উই মেক দেম মানে সিমিলার? যদি লাইন ইন্টিগ্রাল বলি আর এদিকে সারফেস ইন্টিগ্রাল, দুইটাকে একরকম বানানো যায় কিনা? হ্যাভ ইউ এনি ফর্মুলা লাইক Yes, দিস? sir. কি করতে হবে? Yes, sir. Stokes স্টোকস থিওরেম, ভেরি গুড। apply to আচ্ছা, it. তাহলে লেফট সাইডটাকে স্টোকস থিওরেম দিয়ে সারফেস ইন্টিগ্রালে নিয়ে যাব। সো উইল ইউজিং স্টোকস থিওরেম উইল গেট দ্য সারফেস ইন্টিগ্রাল অফ হোয়াট উইল বি দ্য রেজাল্ট? কার্ল অফ ই, রাইট? কার্ল অফ ই হয়ে যাবে, ঠিক আছে, ডট ডিএস। নাও আর রাইট সাইড যা ছিল ওরকমই রেখে দিলাম, এই যে ওভার দ্য সারফেস কি হবে? ডেল বি ডিভাইডেড বাই ডেল টি ডট ডিএস, এই ডট ডিএস। তো হ্যাভ ইউ গেইন সামথিং? দেখো দুইটাই কিন্তু ডিএস, তাই না? দুইটাই ডট ডিএস, দুইটাই ইন্টিগ্রাল, দুইটাই সারফেস ইন্টিগ্রাল। সো আমি এখন মানে একটা নির্দিষ্ট পোর্শনকে, ঠিক আছে, আমরা সমান ধরে দিতে পারি। দ্যাট ইজ যে এই জিনিসটা কিন্তু খেয়াল করো যে এই জিনিসটা সমান, ডিএস উভয় পাশ থেকে ক্যান্সেল, ইন্টিগ্রেশনও ক্যান্সেল। দেন হোয়াট উইল বি, ঠিক আছে, দ্য ফাইনাল রেজাল্ট? সো ইট উইল বি কার্ল অফ ই is equal to minus del b divided by del t। তো ছিল হচ্ছে এরকম একটা ইন্টিগ্রাল ফর্ম। এখন হয়ে গেল যেটা এখন যেটা পেলাম, যে নাও যে এই যে এখন যেটা পেলাম এইটার নাম হচ্ছে ডিফারেনশিয়াল ফর্ম। দুইটাই ফ্যারাডেজ ল, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বলছি যে এটাও ফ্যারাডেজ ল, এটাও ফ্যারাডেজ ল, কিন্তু এটা ডিফারেনশিয়াল ফর্ম, ফ্যারাডেজ ল। So differential form of Faraday's law is the curl of E is equal to minus del B divided by del T.
ওকে, আচ্ছা। তো এখানে একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স দেখে কি বুঝতে পারছো যে ইলেকট্রিক ফিল্ডের কার্ল নিলে ম্যাগনেটিক ফিল্ডের রেট অফ চেঞ্জ পাওয়া যায়, তাই না? ইলেকট্রিক, তার মানে ফ্রম ইলেকট্রিক ফিল্ড উই ক্যান ক্রিয়েট ম্যাগনেটিক ফিল্ড, অর ফ্রম ম্যাগনেটিক ফিল্ড উই ক্যান ক্রিয়েট ইলেকট্রিক ফিল্ড। অর্থাৎ তোমার যদি বি জানা থাকে তার রেট অফ চেঞ্জই কিন্তু আসলে ই এর কার্ল। যদিও একটা মানে খুব টিপিক্যাল একটা অপারেশনের মাধ্যমে দে আর কানেক্টেড, কিন্তু এটা একটা যুগান্তকারী আবিষ্কার ছিল। কারণ ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যে একটা রিলেশন, একটা উপস্থিত থাকলে আর একটা মনে করো যে অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়, তার একটা প্রমাণ হচ্ছে এই ইকুয়েশন। এটা ইন্টিগ্রাল ফর্ম দিয়েও বলা যায়। হ্যাঁ, ইন্টিগ্রাল ফর্ম দিয়েও বলা যায় একদিকে ইলেকট্রিক ফিল্ড আছে, চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড আছে। আর ডিফারেন্সিয়াল ফর্ম দিয়েও বলা যায় যে ইলেকট্রিক ফিল্ডের কার্ল নিলে ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তনের হার পাওয়া যায় উইথ এ নেগেটিভ সাইন। তাহলে এটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়াল ফর্ম। এই দুইটাই কিন্তু খেয়াল রাখতে হবে, একটা হলো ইন্টিগ্রাল ফর্ম, একটা ডিফারেন্সিয়াল ফর্ম। তাহলে এইটা যেটা আমরা শিখলাম এখন পর্যন্ত, এটা হলো ফার্স্ট কেস। ফার্স্ট কেস কি? ফার্স্ট কেস হলো যে এখানে যদি এটা আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা টাইম ভ্যারিং কিন্তু কয়েলটা স্থির হয়, তো এটাকে আমরা বলছি ফার্স্ট কেস। সেকেন্ড কেস নাও। সেকেন্ড কেসটা হলো এইবার আমি ধরা যাক বিটা স্টেশনারি, অর্থাৎ বি আর টাইম ভ্যারিং না, এটা মনে করি যে এটা হলো ম্যাগনেটিক ফিল্ড বি, এবং এটা লক্ষ্য করো যে এটা কিন্তু মানে বাইরে বের হয়ে আসছে এমন একটা, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড। মানে এই যে আমি সার্কেলের মধ্যে ডট দিয়েছি, তার মানে বাইরে বের হয়ে আসছে এমন একটা ম্যাগনেটিক ফিল্ড, আউট অফ দ্য পেজ। এখানে লিখে দেওয়া আছে যে ম্যাগনেটিক ফিল্ড আউট অফ দ্য পেজ এটা। তো আমি করছি কি, এই ফিল্ডের মধ্যে এরকম একটা কন্ডাক্টরকে গতিশীল করছি, ঠিক আছে? এর স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এরকম একটা কন্ডাক্টরকে গতিশীল করছি যার মানে স্পিড ভেলোসিটি হচ্ছে ইউ। এটা কিন্তু দিস ইজ অলসো এ ভেক্টর, এই যে ভেলোসিটি ইউ, অর্থাৎ বাম থেকে ডানে ইউ ভেলোসিটিতে, এটা এখানে অ্যাক্সিস গুলো দেওয়া আছে, তার মানে এক্স অ্যাক্সিসের দিকে আমি ইউ ভেলোসিটিকে এটাকে মুভ করাচ্ছি আর কি। এবং এর ভিতরে আই মানের একটা কারেন্ট ফলো করছে মনে করো, ঠিক আছে? আচ্ছা, কারেন্টের ব্যাপারটা পরে আসছি। কারেন্ট মানে ইনার কারেন্ট পরে, কারেন্ট নাই, পরে আসছে। এটা আগে ভোল্টেজ ইনডিউস হবে, তারপরে কারেন্ট তৈরি হবে, আসছে সে প্রসঙ্গে। তো যেহেতু মুভিং কন্ডাক্টরটা স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ডে এটা মুভ করছে, মুভ না করলে কিন্তু কিছুই হবে না, যেহেতু এটা মুভ করছে, তাহলে হবে কি যে 1 নাম্বার টার্মিনাল এবং 2 নাম্বার টার্মিনাল এই দুইটার মধ্যে একটা ভোল্টেজ ইনডিউস হবে। ভোল্টেজ ইনডিউস হবে কেন? কারণ লক্ষ্য করো যে এটা কিন্তু ডান হাত লাগবে। আবার এই যে ডান পাশে এটা মানে 3D স্থানাঙ্কটা দেওয়া আছে, এটা হলো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এবং উভয়ের উপর লম্ব হচ্ছে জেড অ্যাক্সিস, রাইট? তাহলে এখানে হোয়াট হ্যাপেন্স হিয়ার, যে তুমি দেখো যে বাইরের দিকে আসছে বি আর বাম থেকে ডেনে যাচ্ছে ইউ। তো তোমার এখানে ইউজ ইউর রাইট হ্যান্ড টু টেক ক্রস প্রোডাক্ট, দ্যাট ইজ ইউ ক্রস বি। আচ্ছা, কে বলতে পারবা ইউ ক্রস বি এর ডিরেকশন কোন দিকে? আগের শিষ্যটা শুনি। ইউ হচ্ছে বাম থেকে ডানে, অর্থাৎ এক্স অ্যাক্সিসের দিকে, ঠিক আছে? তাহলে ধরো ইউ এর এক্সপ্রেশন তাহলে কেমন হবে? এই যে এখানে স্থানাঙ্ক দেখে বোঝা যায়, সেটা হলো এক্স অ্যাক্সিসের দিকে, তাহলে এক্স ক্যাপ, হ্যাঁ সামথিং, তাহলে এক্স ক্যাপ ইউ নট মনে করো। হ্যাঁ, আচ্ছা। তো হোয়াট অ্যাবাউট বি? বি কোন দিকে দেখে বলো তো, মানে বি কোন দিকে? স্যার বি হচ্ছে স্যার এক্স এর দিকে। না 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 না, এই যে এক্স এবং ওয়াই উভয়ের উপর লম্ব হচ্ছে জেড। স্যার আউট দ্য Sir, আউট B স্যার page জেড এর আছে, দিকে sir. হ্যাঁ হ্যাঁ, আউট অফ দ্য পেজ। তাহলে আউট অফ দ্য পেজ জেড কি? এর জেড, দিকে জেড অ্যাক্সিসের দিকে, তার মানে বি কি? বি হচ্ছে জেড ক্যাপ দিয়ে সামথিং। ধরো আমি বললাম যে জেড ক্যাপ বি নট। এখন তুমি আমাকে এটা বলো, তাহলে ইউ ক্রস বি কোন দিকে? ওয়াই ক্যাপ স্যার। মাইনাস ওয়াই মাইনাস ওয়াই মাইনাস ক্যাপ, ওয়াই মাইনাস জি ওয়াই স্যার, ক্যাপ, মাইনাস ওয়াই ক্যাপ, জি স্যার। ধরতে পারছো? তাহলে এই যে ইউ ক্রস বি যেটা, ঠিক আছে, ওইটা কিন্তু ওইটা কার ডিরেকশন? এই কন্ডাক্টর যে ফোর্সটা পাবে সেই ফোর্সের ডিরেকশন না? কারণ ফোর্সের ফর্মুলা কি? ফোর্সের ফর্মুলা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু কিউ ইনটু এটা। যে আমি যদি বলি এখানে ফোর্স আছে, ধরা যাক এফ এম ফোর্সটা, তাহলে কিউ ইনটু ইউ ক্রস বি। তাহলে এ কিউ তো একটা স্কেলার, এর তো কোনো ডিরেকশন নাই। তাহলে ইউ ক্রস বি যেদিকে, সেদিকে এই কন্ডাক্টরটা একটা ফোর্স অনুভব করবে। তাহলে তোমরা নিজেরাই বলে ইউ ক্রস বি এর ডিরেকশন এই দিকে, এই নিচের দিকে। তো যেহেতু ই ক্রস বি এর ডিরেকশন নিচের দিকে, তাহলে এখানে থাকা যে চার্জটা, সেই চার্জ
কিন্তু কি হবে, এই যে অ্যারো এখানে দেখো যে কন্ডাক্টরের উপর একটা অ্যারো দেওয়া আছে, তার মানে একদিকে চার্জের ডেনসিটি বেড়ে যাবে আর একদিকে কমে যাবে। কন্ডাক্টরে সাধারণত বেশ কিছু মুক্ত ইলেকট্রন থাকে, ফ্রি ইলেকট্রন বলি। তো ফ্রি ইলেকট্রনে কিন্তু একদিকে প্রেসার চাপ বাড়বে, একদিকে চাপ কমবে। তো এটা যদি ঘটে তাহলে কি হবে, দুই মাথার মধ্যে একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়ে যাবে। তার মানে সোজা কথা একটা V12 যদি বলি তাহলে V12 একটা পটেনশিয়াল তৈরি হবে। হয় যেটা যদি স্থির রেখে দিই তাহলে কিছু হবে না। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই পটেনশিয়ালটা যে তৈরি হবে এই পটেনশিয়ালটার মান খুঁজে বের করা। তো লেট আস জাস্ট ডিডিউস দ্য ফর্মুলা। ওকে, তাহলে প্রথমে আমি যে এফএম যেটা লিখছিলাম আবার লিখি, এফএমটা আবার একটু লিখে ফেলি। তো হোয়াট ইজ এফএম, মানে অন এ টেস্ট চার্জ অন দ্য কন্ডাক্টর। ওকে, অর্থাৎ ওই যে কন্ডাক্টর নিয়ে কাজ করছিলাম তার উপরে একটা টেস্ট চার্জ ধরি, ধরা যাক টেস্ট চার্জটা কিউ। তাহলে এখানে কি হবে, কিউ এখানে হচ্ছে ইউ ক্রস বি। ওকে, তাহলে হোয়াট ইজ ইলেকট্রিক ফিল্ড ই, এই ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু এই মানে ম্যাগনেটিক ফিল্ডের সমান হবে। সুতরাং এখানে যদি আমি ব্যবহার করছি ম্যাগনেটিক ফোর্স, কিন্তু ওই ফোর্সটাকেই আমি ইলেকট্রিক ফোর্স হিসাবে ধরে আমরা কি করব, যে ই ইজ ইকুয়াল টু লিখবো হচ্ছে এফ এম ডিভাইডেড বাই ঠিক আছে ওই কিউ। তার মানে এটা হয়ে যাবে ইউ ক্রস বি। সুতরাং আমরা যদি বলি যে ভি ইএমএফ টা কত, এখন ধরো ভিএমএফ এখন কিন্তু মোশনাল বলছি, উপরে ছোট হাতের এম লিখে দেবো, দিস ইজ মোশনাল। আগেরটা ছিল ট্রান্সফরমার, এখন হচ্ছে মোশনাল ইএমএফ। তো সো ভিএমএফ উপরে ছোট করে এম লিখেছি আর কি। তাহলে এইটা হচ্ছে V12। এই ফিগার দেখো, ফিগারে যে 1 নম্বর টার্মিনাল এবং 2 নম্বর টার্মিনালের মধ্যে একটা পোটেনশিয়াল ক্রিয়েট হবে, দ্যাট পোটেনশিয়াল উইল বি ডিনোটেড বাই V12। তাহলে V12 ইজ ইকুয়াল টু হোয়াট, তাহলে V12 যেটা হবে সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ E ডট dl। ওকে, আর এখানে এটাতে আমি এটা 1 এটা 2 বলি, তাহলে এটা জাস্ট এই যে E এর মান এই যে এখান থেকে বসাই দেবো। সো হোয়াট উইল বি দ্য ফর্মুলা, তার ফর্মুলা যেটা হবে সেটা হচ্ছে যে এখানে আমরা বলবো যে ইন্টিগ্রেশন অফ 1 to 2 আর এখানে E এর মান বসাবো, তাহলে ইউ ক্রস বি ডট ডিএল। এই ওকে, অঙ্ক করার সময় আমরা কিন্তু এটা মানে আরো বিস্তারিত মানে কোনটা 1 কোনটা 2 কখন কোনটা এটা বিস্তারিত আলোচনা করবো। তাহলে এটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট আর একটা ফর্মুলা, সেটা ভি ইএমএফ অফ মোশনাল ইজ ইকুয়াল টু এটা 1 2 আর এটা হচ্ছে ইউ ক্রস বি ডট ডিএল। ডিএল হচ্ছে যে কন্ডাক্টর নিয়ে কাজ করছি সেই কন্ডাক্টরের উপরে ছোট্ট একটা মানে ইনিশিয়াল মানে তোমার টিনি একটা লেন্থ আর কি। আর ইউ ক্রস বি হচ্ছে যে ইউ হচ্ছে যে গতিতে কন্ডাক্টরটা মুভ করাচ্ছি, আর বি হচ্ছে স্টেশনারি ম্যাগনেটিক ফিল্ড। সো এইটা হচ্ছে আমাদের ওয়ার্কিং ফর্মুলা, এটা খেয়াল রাখবো আমরা। তাহলে এটা হলো সেকেন্ড কেস, দিস ইজ দ্য সেকেন্ড কেস আর কি। ওকে, তাহলে একটা ফর্মুলা আকারে লিখে ফেলি আমরা, বিকজ এমনি বিস্তারিত তো বললামই। সো উই রাইট ইট অ্যাজ এ ফর্মুলা, ঠিক আছে। তাহলে এটা যেটা হচ্ছে যে মোশনাল ইএমএফ, সো উই রাইট ইট ভি ইএমএফ মোশনাল। ওকে, অ্যান্ড দিস ইজ 1 to 2 এখানে হচ্ছে ইউ ক্রস বি ডট ডিএল। এবং এটা কিন্তু দেখতে হবে কোন ক্ষেত্রে এটা ফর্মুলাটা, কোন ক্ষেত্রে ফর্মুলাটা, এই যে ফিগার খেয়াল রাখো, এই যেটা এখানে ইউ কি, বি কি, ডিএল কি। ডিএল হচ্ছে যে এটা ছোট্ট একটা লেন্থ, এটা ডিএল, এটা ডিএল। আর ইউ হচ্ছে যে ভেলোসিটিতে এটা বাম থেকে ডানে মুভ করছে, আর বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এখানে ফিল্ডটা কিন্তু স্টেশনারি, কিন্তু যে কোনো একটা বা দুইটাই যদি মুভিং হয় তাহলে কিন্তু একটা পটেনশিয়াল তৈরি হবে, ঠিক আছে। এইটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা ফর্মুলা হিসাবে আমরা আমাদের মেইন ফর্মুলা কিন্তু দুইটা, আসলে মেইন ফর্মুলা দুইটা, ঠিক আছে। তার মধ্যে একটা হলো যে তোমার ট্রান্সফরমার ইএমএফ এর জন্য, আর একটা হলো মোশনাল ইএমএফ এর জন্য। এন্ড ইফ উই কম্বাইন অল অফ দেম, কম্বাইন করা মানে কি, যে এমন যদি হয় যে দুইটাই চেঞ্জিং, ফিল্ডটাও চেঞ্জিং, আবার এখানে একটা কন্ডাক্টর মুভ করছে এটাও চেঞ্জিং, সো উই ক্যান অ্যাড দেম, এটা সুপারপজিশন। অর্থাৎ ভি ইএমএফ মে বি রিটেন অ্যাজ ভি ইএমএফ, ঠিক আছে। এখানে মনে করো যে তোমার ট্রান্সফরমার প্লাস এখানে হচ্ছে আমরা লিখতে পারবো যে ভি ইএমএফ মোশনালও বটে। ওকে, তাহলে এটা যেটা আলাদাভাবে যে দুটো পেয়েছি জাস্ট অ্যাড দেম। তাহলে ভি ইএমএফ এটা
মনে করো আমি চাচ্ছি এটা ট্রান্সফরমারটা, তার মানে মাইনাস ফর ওয়ান মনে করো টার্ন, তাহলে ডেল বি বাই ডেল টি ডট হচ্ছে ডিএস, এটা একটা প্লাস এটা হচ্ছে যে এটা 1 to 2 বা দেখুন একটা কন্ট্রোল বলতে পারো, আর এটা হচ্ছে ইউ ক্রস বি ডট ডিএল। এই দেখো মূল বিষয়গুলো ধরতে পারছো কিনা। Now using these two formula we are ready to work out some problems, যেটা আমরা আগামীকাল ইনশাআল্লাহ মানে আফটার ইভিনিং যদি ইলেকট্রিসিটি বা কোনো কারণে যদি কোনো ডিস্টারবেন্স আসে তো অনেক সময় ডিপার্টমেন্টাল মিটিংও ডেকে বসে আর কি, ঠিক আছে, ওই সন্ধ্যার সময়। তো এরকম কোনো সিচুয়েশন যদি হয় তাহলে আমি ছোট্ট একটা নোটিশ দিয়ে ওটা বৃহস্পতিবারে নিয়ে নেব, ঠিক আছে, এবং অফকোর্স ওটা ইএলএমএস এ জানাইতে হবে আর কি। হয়তো অনেক সময় এরকম হয় যে ডিপার্টমেন্টাল মিটিং থাকে আমাদের, তো যদি এরকম হয় তাহলে শুধু ওইটা তো বাদ যাবে না, বাদ গেলে আমাদের আসলে পিছিয়ে যাবো, ঠিক আছে, তো হয়তো টাইম শিফট হতে পারে। তবে এখন পর্যন্ত সেরকম সম্ভাবনা নাই। যদি ইলেকট্রিসিটিগত সমস্যা অথবা তোমার এখানে ইন্টারনেটের সমস্যা অথবা মিটিং সমস্যা থাকে অফিসিয়াল, দেন উই ক্যান শিফট ইট, ঠিক আছে, টু থার্সডে at 9 AM। ওকে, এই তো মোটামুটি আমাদের আজকের এইগুলো। আমরা অঙ্কগুলো একসাথে করবো, সেজন্য এখানে আর অঙ্ক রাখি নাই। টি12 ক্লাসে ইনশাল্লাহ এই প্রবলেমগুলো দেখবো। আর প্রবলেমের ভিতরে কিন্তু বেশ কিছু চিহ্নগত ঘাপলা আছে আর কিন্তু, এই জন্য টি12 ক্লাস করতে হবে ঠিক মতো। তো আগামীকালই তো ইনশাল্লাহ, সো আগামীকাল আমরা এটা করে ফেলবো আর কি। তো এনি কোশ্চেন যতটুকু আমরা করেছি এর মধ্যে কোনো জায়গায় কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শেষ করে স্যার দিতে পারি। একটা কোশ্চেন। হ্যাঁ বলো। স্যার ফাই আর ল্যামডার মধ্যে ডিফারেন্সটা কি, মেইন ডিফারেন্সটা? মানে ফাই হচ্ছে তোমার টোটাল ফ্লাক্স, ঠিক আছে, আর ওটা হলো তোমার ল্যামডার ডেফিনিশন কি ছিল দেখো, এটা ম্যাথমেটিক্যাল ডেফিনিশন দেখো। এটা হলো লিঙ্কেজ ফ্লাক্স, অর্থাৎ যতটুকু অংশ তোমার শুধুমাত্র কাট করছে ওইটা ইয়েস স্যার, লিংকেজ ফ্লাস্ক। লিঙ্কেজ ফ্লাক্স। ওটা ফর্মুলাটা দেখো, ফর্মুলা দেখলে ডিফারেন্সটা ক্লিয়ার হবে।